দুপুর 2:30। ঈশান এসে ঢুকলো পুরান ঢাকার একটা ইংরেজ আমলের বাড়ির ভেতরে। বাইরে থেকে যতটা পুরনো দেখা যায়, বাড়ির অবস্থা ভিতরে ততটা শোচনীয় নয়। বরং বাইরে থেকে ভাঙা কুটিরে লাগলেও ভিতরে বেদিশে সাজসজ্জা ছোঁয়া। বাড়ির মালিক যে যথেষ্ট শৌখিন তা বোঝা যায়। ঈশানকে দেখে বাড়ির হেড বেয়ারা সালাম ঠুকলো। সোফার বসতে ছুটলো উপরে। সোফায় পায়ের উপর পা তুলে বেশ সাবেরিয়ানের সাথে অপেক্ষা করছে ঈশান। এখানে আজকে তার প্রথম আসা। এর আগে যতবার দেখা করতে এসেছে কোনো না কোনো হোটেল অথবা রেস্তোরাঁয়। ঘরের চারপাশে ভর্তি বিভিন্ন বিদেশি পেন্টিং, অ্যান্টিকের জিনিসপত্রে ঘর ঠাসা। মিনিট দুয়েকের মধ্যে দোতলা থেকে কারো নেমে আসার শব্দ পাওয়া গেল। ঈশানকে দেখে একগাল হাসল মহিলা। নাম মিসেস কাবেরী দত্ত। পিতার সূত্রে খ্রিস্টান হলেও স্বামীর সূত্রে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। ঈশান নিজেও উঠে দাঁড়িয়েছে। মিসেস কাবেরী এসে দাঁড়ালো ঈশানের সামনে। মিষ্টি কণ্ঠ বলল, ভাবলাম পথ ভুলে এসেছ। ঈশান মহিলার হাত ধরে তার পাশে বসল। স্বাভাবিক কণ্ঠে বলল, কাজ ছিল ঢাকা তো তে ভাবলাম দেখা করে যাই। বেশ ভালো করেছো। আছো কতদিন? সপ্তাহখানেক। তোমার বন্ধুরা তো ঈদের ছুটিতে সব এলাকায় গিয়েছে। উঠেছো কোথাও? সেখানে বরাবর উঠি। তোমাকে আর কতবার বলবো হোটেল মোটেল ছেড়ে আমার বাসায় এসে থাকতে? বলতে পারো স্কিপ দ্য পয়েন্ট। আমার আশা অন্য দরকারে। প্রৌঢ়া মহিলা নড়ে চড়ে বসল। ঈশানের মুখভাবে বেশ সিরিয়াস লাগলো এই মুহূর্তে তার। গম্ভীর কণ্ঠে শুধল, বলো। ঈশান মহিলাটিতে তাকিয়ে সেও গম্ভীর স্বরে বলল, সাজিদ সরকারকে কোনোভাবে ওখান থেকে ট্রান্সফার করা যায় না? কোনো সমস্যা? ওই রকমই। তোমার বেস্ট ফ্রেন্ডও আমি যতদূর জানি। সত্যিটা জানেন তাহলে? আমরা আমার কাজ এগোতে সমস্যা হয়েছে। পুলিশ ফোর্স বাড়িয়েছে। পুরো এক এলাকা সিল করেছে কড়া নজরদারি। এর মধ্যে আমি শান্তিতে কিছু করতে পারছি না। আমার যতদূর মনে হচ্ছে সাজিদ আমাকে সন্দেহ করছে। মহিলাটির মুখ কুঁচকে যায়। কিছুক্ষণ ভাবলো, ঠান্ডা মাথায় বোধহয়। রুষা বিষয়টি জানালেন না আমাকে? জানানোর কিছু ছিল না। শি নোজ এভরিথিং অ্যাবাউট মি। একদম শুরু থেকে জানতো। আমার সম্পর্কে সব তথ্য কালেক্ট করেছিল। চা কফি চলে এলো এর মধ্যে। মহিলা নিজের হাতে চায়ের কাপ তুলে কফি এগিয়ে দিল ঈশানের হাতে। ঠান্ডা স্বরে বলল, তাতে ওর লাভ? ব্ল্যাকমেল করতো হয়তো আগে পরে, তবে আমি ফাইলগুলো সরিয়ে নিয়েছি কায়দা করে। আর ঈশানের কথায় মাঝে বিরতি থেকে মহিলা চায়ে চুমুক দিতে গিয়েও দিল না। আগ্রহ মুখে তাকিয়ে রইল ঈশানের কথা শেষ হওয়ায়। শি ওয়াজ আ সাপ্লায়ার। সিঙ্গাপুর সহ উন্নত বেশ কয়েকটা দেশ থেকে আনা নেওয়া কাজ করত। মহিলা বেশ চমকালো ঈশানের কথায়। রুষা মেয়েটাকে সে চেনে, ঈশানের বন্ধু হিসেবে চেনে। মেয়েটাকে দেখে মোটেও এরকম মনে হয় না। তার থেকে বড় কথা, একটা মেয়ে হয়ে কিভাবে এত রিক্সি একটা কুকর্মের সাথে যুক্ত থাকতে পারে? রাশভারী কণ্ঠে জিজ্ঞাসা করলো, এসবে যুক্ত হলো কী করে? কী করে সেটা এখনও জানতে পারিনি। ওর লিডার কেউ একজন, যে ওকে চালনা করেছে, সম্ভবত জোর করায় আমার তথ্য কালেক্ট করতে আমার সাথে ওঠা বসা। তবে তবে এর মধ্যে সে সত্যি তোমার প্রেমে পড়ে যায়, তাই তো? ঈশানের অসমাপ্ত কথায় শেষ করে দিলেন তিনি। ঈশানও মাথা নাড়ল। রুষাকে বা কার কথায় তার পিছু লেগেছে সেটা খুঁজতে গিয়ে মরিয়া হয়েছে সে। তাদের পরিচয়ে 2 বছরের মাথায় জানতে পারে রুষার এই অধ্যায়ের কথা। সে যে আদতে ভোলা ভালা কোনো রমণী নয়, সেটা জানার পর ঈশান প্রায় প্রশ্রয় দিতে থাকে রুষাকে। রুষাকে বুঝতে না দেওয়ার পায়তারা আর কি। তবে রুষাও নিজেও গভীর জলের মাছ। একটা সময় সেও আন্দাজ করে ফেলে ঈশান আসলে জানে তার সত্যিটা। তবে ততদিন বেশ দেরি হয়ে গেছে। সে নিজেও গভীরভাবে প্রেমে পড়ছে ঈশানের। দু নৌকায় পা দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করছে তাদের বিয়ের বিষয়টা। রুষা যেমন পরিকল্পনা অংশ ছিল, ততটাই পরিকল্পনার মতো ছিল ঈশানের। বিয়েটা আদতে হতো না, সেটা রুষা বা ঈশান দুজনে জানত। ঈশান তিতিরের বিয়ের দিনে হোটেলে ঈশান আসলে নিজের সম্পর্কে রুষার কাছে জমানো সব তথ্য সরাতে গিয়েছিল। তার সাথে রুষার সম্পর্কে বেশ কিছু গোপনীয়
তথ্য জোগাড় করতে। ঈশান যেমনটা জেনেছিল রুষার বিষয়ে, একই বিষয়ে সাজিদও খুঁজে বের করেছিল। বন্ধুদের মধ্যে রুষাকে নিয়ে বিদ্বেষ তৈরি হয় আদতে তারপর থেকে। তবে রুষাকে যে পরিচালনা করে ঈশান তার অস্তিত্ব এই দেশে পায়নি। সম্ভবত দেশের বাইরে থেকে মেয়েটাকে হুকুমের উপর রাখা হয়। ঈশান আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে ইয়াজের ঘটনাটাও খুলে বলল মিসেস কাবেরী দত্তকে। মহিলা চোখ মুখ রাজ্যের আধার এসে ভর করল। বেশ চিন্তিত মুখে অভয়। বাই এনি চান্স ইয়াজের সাথে রুষা কানেক্টেড, আই গেস। ঈশান গম্ভীর মুখে বলে ফেলল, প্রমাণ পেয়েছ মানে? এখনও অবধি নয়, তবে খবর পেয়েছি রুষা আমাদের ওখানে গেছে। হোটেল কন্টিনেন্টালে উঠেছে, ঈদের দিনও গেছে, সম্ভবত আমার খোঁজে। তোমার এখানে আসা রিস্ক হয়ে গেল না তাহলে? আই গেস না, সাজিদরা ওখানে আছে। তাহলে সাজিদকে সরাতে চাচ্ছ কেন? আমার পথে ঝামেলা করছে বড্ড। আমি এলোমেলো ফেঁসে গেলে এগোতে পারবো না আর। বেশ, একটু সময় লাগবে। একটা কেসের তদন্তপ্রাপ্ত এসপিকে এত হুট করে সরিয়ে ফেলা যায় না। টেক ইউর টাইম। মমফলের আনাচে কানাচে সুবর্ণসহ বাকি খুনগুলো আলোচনা। কান পাতলে শোনা যায় সেসব কথা। পুলিশের তদন্ত পুরো দমে শুরু হয়েছে। কড়া পাহারা বসেছে পুরো এলাকা জুড়ে। কঠিনভাবে তল্লাশের উপর সাজিদের ব্যস্ত সময় খাটছে। যদিও বেকার লাগছে সব খাটানিখানি। এসব যেই ঘটাক না কেন, কোনো মামুলি বুদ্ধিতে না, বরং দিনের পর দিন সাজানো প্ল্যান করে সব কিছু করা। পুলিশের ধরাছোঁয়ার বাইরে সব। উপর থেকে ক্রমাগত চাপ প্রয়োগ করা হচ্ছে কালপিটকে ধরার জন্য। প্রেস মিডিয়া 24 ঘন্টা অতিষ্ঠ করে রেখেছে। সাজিদের নাভিশ্বাস ওঠার অবস্থা। সারাদিনের ব্যস্ততার পরে যখন বাড়ি ফিরল তখন এশার নাম আজান হচ্ছে। আশেপাশে একটা আজানের মিষ্টি ধ্বনি কানে বাজছে। গ্রাম্য কুকুরগুলো হাঁক ছেড়েছে একই সাথে। গেটের তালা লাগানো টুংটাং শব্দের মধ্যে পায়ের কাছে শব্দ করে পড়ল একটা পাথর। পা সরিয়ে ফেলল সাজিদ। গেট খোলার শব্দ পেয়ে অনিমা বেরিয়ে এসেছিল। দরজায় দাঁড়ানো সে। ওরকম কোথা থেকে পাথরটা পড়লো ধরতে পারল না সেও। সাজিদের কপালে ভাঁজ পড়ল যখন খেয়াল করলো পাথরের সাথে আষ্টেপৃষ্টে একটা সফেদ কাগজ। ওটা হাতে তুলে নিল। গেট তালা দেওয়ার বদলে খুলে বাইরে এলো। আবার হাঁক ডাক না করে ভালো মতো পরখ করলো আশপাশটা। বেশ অন্ধকার। তাদের বাড়ির কোনায় আলোয় জ্বলতে থাকা আলোতে আশেপাশে দেখতে পাওয়া গেল এক কাককে। ভিতরে এসো তো। আমার মাথায় ছুঁড়ে মাথা না ফাটলে হয়। অনিমার চিন্তামাখা কণ্ঠে ঘাড় ঘুরিয়ে চলে এলো। সপ্তপনে বাড়ির ভিতরে ঢুকে খুলল কাগজটা। কম্পিউটারে ছাপা লেখা। চিঠির মতো করে লেখার ধরন। দারোগা সাহেব বৃথা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন। আপনাদের সমস্যা এটা জানেন তো? তবে একটা কথা আছে জানেন তো, যেখানেই দেখিবে ছাই উড়িয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। আপনি বুঝি কথাটা মানেন না? দূরে দৃষ্টি পরে দেবেন কেমন? আগে আশপাশটা ভালো করে নজর দিন। শার্টের বোতাম আর শার্টের ফিক্সড হয়ে সেটা না মিলিয়ে পুলিশের ইউনিফর্ম জড়িয়ে আপনি ঘুরছেন পথে পথে, এটা ঠিক না। রয়্যাল এনফিল্ডের দাগ ধরে পিছু না ছুটে নিজের 4 চাকা এসির হাওয়া খেতে ব্যস্ত। এত অবজ্ঞা করে কেস সলভ হয়? হয় না তো। আপনি তাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। এখন জিজ্ঞাসা করবেন আমার ফায়দা কী? ফায়দা আছে। দেশের নাগরিক আমি। দেশের জন্য ভেবে বললাম, ঈশান কোনো ঈশান কোণে মেঘ জমে আছে, সেটা সরিয়ে সূর্যের দেখা আপনাকে এনে দিতে হবে। কিন্তু এতে আপনার গুণমুগ্ধ আগন্তুক। চিঠিটা সাজিদ নিজেও বেশ কয়েকবার পড়ল। স্বামীর মুখের অবস্থা দেখে নিজ থেকে সেটা নিয়ে পড়ল অনিমা। দুজনের চোখাচোখি হলো এই যাত্রায়। চিঠিতে কিছু একটা লেখা আছে যা তারা ক্রমাগত ভেবে চলছে, কিন্তু মনকে বিশ্বাস করাতে পারছে না। বিধায় সেটা নিয়ে কেউ কথাও তুলছে না। নিয়াজ ড্রয়িং রুমের সোফায় পা তুলে বসে রাতের খাবার খাচ্ছে। নিয়াজের মা মিনা পাশেই বসা, ছেলের প্লেটে খাবার তুলে দিচ্ছে, সাথে দুজনে দৃষ্টি টিভিতে। মূলত সিনেমা চলছে নিয়াজের পছন্দ। মিনা শুধু তাকিয়ে দেখছে এই অবধি। আচমকা কলিং বেল বাজায়। নিয়াজ চকিত হলো। মাকে বসতে বলে সে এগোলো। আজকাল সতর্কের মান নেই, এলাকার যা অবস্থা। তবে মিনা উঠে এসেছে ছেলের পিছু পিছু। দরজার বাইরে দাঁড়িয়ে আছে তাদের এলাকার ঘটক সাহেব, সাথে স্বয়ং তাদের এলাকার কলেজের প্রফেসর
তাহমিদ কায়েসের মা। এরা আদতে নিয়াজদের 3 বাড়ির পাশেই ভাড়া থাকে। ঠোঁট টিপল নিয়াজ। হালকা পাতলা টের পেল তাদের আসার কারণ। তবে বলার আগে কিছু নেই। ভদ্রতা বোধ থেকে ঘরে এনে না বসালেই নয়। মিনা ছেলের দিকে এক নজর তাকিয়ে দরজা খুলল, সাদরে এনে বসালো। নিয়াজ নিজের খাবার প্লেটটা এসে বসল ডাইনিংয়ে। কথায় কথায় যা উঠল তার সারমর্থ এই যে তাদের ছেলের জন্য দেওয়ানবাড়ির ছোট কন্যা তিতিরকে মহাপছন্দ। ঈদ কাটতে না কাটতে ছেলের তারাই ছুটে আসতে হয়েছে তাদের। মেয়েটাকে যে কোনো মূল্যে ছেলের বউ বানাতে আপাতত তাদের মূল উদ্দেশ্য। নিয়াজ নিজের প্লেটের দিকে তাকিয়ে হতাশায় মাথা নাড়ল। ওদিকে মিনা ক্রমাগত বুঝিয়ে যাচ্ছে দেওয়ানবাড়িতে তিতিরের সম্বন্ধ নিয়ে গেলে দেওয়ানরা কী পরিমাণ ক্ষেপে যেতে পারে। এলাকায় দেওয়ান পরিবারকে মানুষ কতটা সমীহ করে চলে ততটাই ভয় পায়। হুটহাট হেসে খেলে সে বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়াটা মতো বুকের পাটা এলাকার খুব কম মানুষেরই হয়েছে। এর হেতু সে তে বারংবার নিয়াজদের এখানে আসছেন তারা। তাদের দৃঢ় ভরসা নিয়াজদের পরিবারের মাধ্যমে সম্বন্ধ নিয়ে গেলে কোনো ধরনের ঝামেলা করতে পারবে না তাদের। ঘটকের সাহেবের এই যুক্তি হলো তহমিদ এর মার অন্যরকম কনফিডেন্স লাগছে নিয়াজের কাছে। তার ছেলে কোন দিকে কম, তাদের পরিবারে আর কী কী আছে সব ব্যাখ্যা দিতে মরিয়া ভদ্রমহিলা। এক স্পষ্ট বোঝা যায় নিয়াজরা বা ঘটক সাহেব না এগোলে সে নিজেই যেতে দ্বিধা করবে না। মিনা বড্ড অসহায় হয়ে কথা বলে যাচ্ছেন। সে নিজেও ভয় পাচ্ছেন তিতিরের বিয়ের কথা বলতে। তবে অন্যভাবে বুঝিয়ে বলার চেষ্টা করলেন। দেওয়ানদের সম্ভবত মেয়ের জন্য ছেলে পছন্দ করে রাখা সে বর্ণনাও দিলেন। তা তবে তাতে তহমিদ এর মায়ের মধ্যে কোনো রকম দমে যাওয়ার ভাব লক্ষণ গেল না। তার নিজের ছেলেকে নিয়ে তার আকাশ পরিমাণ অহংকার। তার ছেলে সোনার টুকরো, তাকে ঠুকরানোর প্রশ্নই ওঠে না। কথায় কথায় বারবার বোঝালেন তিতিরের জন্য এমন ছেলে দেওয়ানরা দেশে বিদেশে ঘুরেও পাবে না। নিয়াজ এ যাত্রায় বিষম খেল, নাক মুখে উঠল খাবার। বিড়বিড় করলে আর সর্বনাশের মাথায় বাড়ি দেবে এই মহিলা আর তার ছেলেকে। ঈশান আশরাতের বউকে বিয়ে করার ছক কষা হচ্ছে জানলে আমাকে সহ কবরে পাঠাবে। আস্ত ঝামেলা এসে হাজির। তোমার বারবি কই? নিয়াজের প্রশ্নে অদূরে বসে থাকা তিতিরের দিকে তাকালো নিশি। সবাই এখন তার রুমে। আজ রাতে একসাথে ঘুমাবে সব বোনেরা। এই প্ল্যান চলছে কেন বলো তো? তোমার ভাই কি বউকে আদর শখ করে একটু আধটু? সারাদিনের পর কল করে নিয়াজের এহেন কথায় মেজাজ খারাপ হলো নিশির। লোকটা যেন আর কোনো কাজ নেই, কাকে কাকে খোঁচানোর উপর থাকা যায় এই পরিকল্পনা আছে যেন। নিশ্চয় তার ভাইয়ের পিছনে পড়েছে। বিরক্ত স্বরে বলল, বাজে কথা না বললে যেটা বলার সেটা বলো। নিয়াজ শব্দ করে হাসল। মায়ের কোলে মাথা রেখে শোয়া। তাহমিদের মারা চলে যাওয়ার পর থেকে মায়ের সাথে তিতির আর ঈশানকে নিয়ে আলাপ আলোচনা চলছিল। স্বামীর আদর্শ না করলে মেয়েটার জীবন নষ্ট করে লাভ কী? ভালোই ভালোই বিয়ের সম্বন্ধ আসছে, দেওয়ান সাহেব বউয়ের বিয়ে দিতে রাজি হবে নাকি? নিশি নাক সিটকাল, কণ্ঠ খাদে নামিয়ে বলল, তাহমিদ কায়েস। হুম। আজ ওর মা এসে ছেলের গুণগান গেয়ে গেল। 2-1 মধ্যে তোমাদের বাড়ি গিয়ে পৌঁছলো বলে। তোমার ভাই তো ফোন ধরল না, না হলে ওর থেকে শুনতাম বউয়ের বিয়ে দেবে কিনা। চুপ করো তো, আজে বাজে কথা সোজা না করে দিতে পারো না? আমাদের চৌকাঠ অবধি এলে আবার এক ঝই ঝামেলা। নিয়াজের কণ্ঠে এবার কপট রাগের আভাস পাওয়া গেল। বাঁকা হেসে বলল, বিয়ে করা বউয়ের পরিচয় না দিলে মানুষ বিয়ের কথা বলবে, এটাই স্বাভাবিক। তো তোমার সুপারম্যান ভাই বউকে পকেটে তুলে রাখে কেন? ভালো টালো তো বাসে না, সেটা তো উঠতে বসতে বলে। নিশি তাকালো বোনের দিকে। তিতির নুরির সামনে ল্যাপটপ নিয়ে বসে আছে, মুভি খুঁজছে সারা রাত জেগে দেখার। ওড়না অবহেলায় পাশে সরে আছে। পাশ থেকে দেখা গেল বেশ কয়েকটা কালচে দাগ। ঠোঁটে ঠোঁট টিপে হাসল নিশি। ফিসফিস করে বলল, ভাই বোন দুটো আমার, আমি তো কিছু জিজ্ঞাসা করতে পারি না? এদিকে বড় ভাই, ওদিকে তিতিরটা ছোট, সম্ভবত প্রেমে মজেছে দুজনে। বলে কি মেয়েটা এতক্ষণ? নিয়ে আগ্রহ নিয়ে বলে, কী করে বুঝলে? চোখের সামনে প্রমাণ নিয়ে ঘোরে আমার বোনটা, আমার ভাইয়ের আঁকা আদরের দাগগুলো।
নিয়াজ মায়ের কাছ থেকে সরে এসে দাঁড়ালো অন্ধকার ব্যালকনিতে। সায় জানালো নিশির কথায়। তোমার ভাই একটা জাতা, ভালোবাসে মুখ, অথচ মুখে বলতে গিয়েও নাটক করে। ওকে একটু জ্বালালে কেমন হয়? নিয়াজের কণ্ঠের ধরনে ভয় পায়নি খানিকটা নিশি। লোকটা মহা ফালতু, কী করতে কী ঘট পাকাচ্ছে কে জানে। কঠিন কণ্ঠে মানা করলো নিশি। খবরদার পাকনামো করবি না, ওদেরটা ওদের বুঝতে দে। ধ্যাত, তোমার ভাই বাসর সেরে ফেলবে, তাও বউয়ের কথা কারো কাছে প্রকাশ করবে না, এটা দরকার। দাওয়াত খাওয়াবে না, আজব বউ লুকিয়ে রাখা জিনিস। তোমাকে যেদিন বিয়ে করবো আমি তো ব্যান্ড পার্টি বাজিয়ে বিয়ে করতে যাব, রাজা বাদশাদের মতো হাতের উপর বসে। হেসে ফেলল নিশি। কথাটা সত্যি নিয়াজ বলে, বলা যায় না। লোকটা এটা করতেও পারে, শতভাগ সম্ভাবনা আছে। যা পাগল। তিতিরের ব্যস্ত চোখ বারবার যাচ্ছে ওর ফোনের দিকে। আর সারাদিন এই একটা বারও ঈশানের সাথে কথা হয়নি। লোকটা জাদু জাদু করছে নাকি? এত অস্থির লাগে কেন? 24 ঘন্টায় একটা মানুষের কথা মাথায় কিভাবে ঘোরাফেরা করতে পারে? ফোনটা কি বার করবে ভেবে পাচ্ছে না। ব্যস্ত আছে কি না সেটাও বুঝতে পারছে না। পাশে নিশি নুরি গভীর মন দিয়ে সিনেমায় ব্যস্ত। মন তার বসছে না। রাত বেশ গভীর হলো। ঈশানও যদি এত জলদি শুয়ে পড়ার প্রশ্নই ওঠে না। তবুও কতটা কেমন ব্যস্ত বা ক্লান্ত সেটা বুঝে কল দিয়ে বিরক্তটা করা কেমন দেখায় বুঝতে পারছে না তিতার। ঈশান সত্যি ঘুমিয়েছে। ঘড়ির কাঁটা রাত 12:30 ঘরে। হোটেলে ফিরছে ঘন্টা দেড়েক হলো। এসে কোনো মতে শাওয়ার নিয়ে শুয়ে পড়েছে। বাড়ি থেকে আসার পর একটা দিনও টানা 3 ঘন্টা ঘুমিয়েছে কিনা মনে পড়ে না। ঘুম কাতরে মানুষ হিসেবে এটা তার জন্য বড্ড কষ্টকর। তিতিরকে কল করতে গিয়েও কল করেনি। মেয়েটা ঘুমিয়ে পড়ছে কিনা সেও একই কথা ভেবে কল করেনি। তাছাড়া মেয়েটাকে কল করে অশান্তি বাড়ে। বাড়ি ফেরার জন্য ছটফট করে মন। ঘুম উড়িয়ে এসে অনুভূতি এসে হানা দেয়। হোটেল রুমের সফেদ বিছানার উপর উবুর হয়ে শোয়া ঈশান। কোমরে অবহেলায় জড়িয়ে আছে একটা 3/4 প্যান্ট। 2 হাত বালিশে তুলে মুখ গুজে ঘুমিয়েছে। ফোনটা ভাইব্রেট শব্দে নড়েচড়ে উঠল। তখন ক্লান্তিতে ফোনটা সাইলেন্ট করার কথা মাথায় ছিল না। ফোনটা ভাইব্রেটে কাঁপছে বিছানা। ঘুমের ঘোরে কেটে দিল ফোনটা। একবার না দুবার ক্রমাগত বাজছে। তাকাতে পারছে না কড়া ঘুমে। কোনোরকম চোখ খুলে ফোন ফোনা রিসিভ করে ঠেকালো। অস্ফুটিত হলো নিয়াজ বেশ ফুরফুরে মেজাজ এই মুহূর্তে। নাইমের সাথে মিলে ঠিক করছে দেওয়ান সাহেবকে একটু নাচাবে। বউ পাগল কতটা হলে বিয়ের 2 মাসে সেটা পেট থেকে বের করে যাবে। খ্যাক খ্যাক করে হেসে উচ্চ কণ্ঠে বলল, তোর বউয়ের জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে কাল প্রফেসর সাহেব তোমাদের বাড়িতে যাবেন বলে ঠিক করেছেন। আমাকে ঘটক হতে বলছেন। কি করি বলতো? সারাদিনের ব্যস্ততার পর ঘুম সম্ভবত খানিকটাও হয়নি ঈশানে। নিয়াজ কী করবে তা এক বিন্দু পরিমাণ কানে গেল না। বেচারা ঘুমের তীব্রতা বুঝতে পারল কি না, শুনল বা আদৌ কিছু শুনছে কিনা। ঘুম ঘুম কণ্ঠে ভাঙা গেল, বিয়ে দে, দিয়ে দে। নিয়ে হতভম্ব এ যাত্রায়। শালা বলে কি, বউয়ের বিয়ে দিতে বলছে, তাও এক চিল মুড়ে। সজ্ঞানে আছে তো নাকি দেওয়ান সাহেব? আর যাই হোক, ভালো না বাসলে নিজের জিনিস কাউকে দিতে রাজি নেই, এ তারা ভালো করে জানি। হতভম্বতা দ্রুত কাটিয়ে ব্যগ্র কণ্ঠে শুধল, রিং করছিস ভাই? বউয়ের বিয়ে দিবি? মাতাল হয়েছিস? ঈশান ঘুমের মধ্যে আরও একটু গাঢ় হলো। নিজের ফোন কল আর এই কথাগুলো সম্ভবত স্বপ্ন ভেবে ভুলেও যাবে বেচারা। নিজের কথায় সম্মতি হিসাবে গুঙালো খানিকটা। বিয়েই তো, দিয়ে দে, আমি এসে না হয় আবার দিব। ফোনটা কান থেকে সরিয়ে মুখের সামনে এনে হাঁ করে তাকিয়ে রইল নিয়াজ। ঠিক নাম্বার ডায়াল করেছিল কি না সেটা বোঝার চেষ্টা করলো। ঠিক তখনই ঈশানের নাম্বার। তবে কথার ধরন তো মেলে না। শালা তুই তেরা সেটা জানতাম, এতটা পাগল তো জানতাম না। ঈশান ওপাশ থেকে আর কোনো সারা শব্দ শুনতে পাওয়া গেল না। নিঃশ্বাস ভারী এসে কান থেকে ফোনটা সরিয়ে বিছানায় আরেক মাথায় ছুঁড়ে ফেলল। নিয়াজ এ যাত্রা হতভম্ব হয়ে তাকিয়ে রইল নিজের ফোনের দিকে। কপালে আঙুল ঠোকালো। আচ্ছা, ঈশান কি আমার কথাগুলো সিরিয়াসলি নিল না, নাকি ব্যাটার আসলে যায় আসে না? নিয়ে ঝটপট করে ফোন লাগালো নাইমের কাছে। বিষয়টা নিয়ে আলোচনায় বসা উচিত। একা সে পাগল হবে কেন? ভেবে ভেবে কেউ ভাবুক একটু। রাতের শেষের দিকে নিস্তব্ধ আচ্ছন্ন হয়ে আছে চারপাশ। মৃদু ডিম লাইটে নীল আলো জ্বলছে তিতিরের গোটা ঘর জুড়ে। নিশির ঘর থেকে মুভি দেখে
খানিকক্ষণ আগে নিজের রুমে এসেছে। ও ঘরে একসাথে ঘুমানোর কথা থাকলেও নিজের রুমে আসতে হয়েছে। অনেক কষ্টে ঘুম ধরেছে সবে। পিরিয়ডের পেইনে ছটপট করছিল এক প্রকার। ঘরে ওষুধ নেই। নিশি নুরি ঘুমিয়ে পড়ছে। তাছাড়া এটা কাউকে ডাকাডাকি করার সময় একদমই। অগত্যা কাল সকাল অবধি সহ্য করা ছাড়া উপায় নেই। রুমের এসি বন্ধ। মাঝারি গতিতে সিলিং ফ্যানটা ঘুরছে। আবহাওয়া বেশ ঠান্ডা হলো। জানলা খুলে রাখা। কেমন একটা দমবন্ধ লাগছিল। ওপাশে বারান্দার কাচটাও বেশ খানিকটা খোলা। সেখান দিয়ে হুড়মুড়িয়ে বাতাস ঢুকছে। সদ্য ঘুমানো মেয়েটা ঘুমের মধ্যে পিটপিট করে উঠল তিতিরের চোখ জোড়া। নড়ে চড়ে উঠল গোটা শরীর। স্বপ্ন দেখছে মেয়েটা। একটা তারই বসে মেয়ে, হাতে লাল গোলাপ নিয়ে রাস্তার ওপাশে দাঁড়ানো, আর একটা সাদা শাড়ি ধেয়ে আসছে তার ওই দিকে। তিতির ছটফট করে উঠল, ছুটে পালাতে চাইছে, কিন্তু আশ্চর্যজনকভাবে তার পা নড়ছে না। সে আটকে আছে সেখানে। তবে গাড়িটা তাকে ধাক্কা দিল না। একদম মুখোমুখি এসে গাড়ির গতি মোড় নিল দক্ষিণ দিকে। তিতির চিৎকার করতে গিয়ে পারল না। গলা যেন কেউ চেপে রেখেছে। ভয়ার্ত মুখে কিছু বুঝে ওঠার আগে গাড়িটা তীব্র বেগে এসে ধাক্কা দিল রাস্তার ওপাশে ফুটপাতে দাঁড়িয়ে থাকা ওই মেয়েটাকে। চোখের পলকে দেখা দিল রক্তে ভেসে একাকার হয়ে যাওয়া রাস্তা। গাড়ি সত্যি চোখের সামনে স্পষ্ট হলো একটা বিকৃত লাশ, আর লাশটার দিকে এগিয়ে আসছে অসংখ্য গাড়ি। বারবার মেয়েটাকে চাপা দিচ্ছে, অথচ মেয়েটার একটা মাত্র অক্ষত কবজি, সেটা ধরে রাখা কয়েকটি লাল গোলাপ। সেই গোলাপ তিতিরকে দিতে ছুটে আসছে মেয়েটা। তিতির ঘুমের মধ্যে ছটফট করছে অনবরত। চিৎকার করতে চাইছে, সরে যেতে চাইছে ওখান থেকে, কিন্তু কোনোটাও হচ্ছে না। বদ্ধ চোখের কার্নিশ বেয়ে পড়ছে নোনা জল, বালিশ ভিজে উঠতে। মেয়েটা তিতিরের মুখোমুখি রেখে তাকে ছুঁয়ে দিবে, ঠিক তখনই চোখ মেলে তিতির হুড়মুড় করে নেমে পড়ল বিছানা থেকে। হু করে কেঁদে ফেলল, দু হাত সামনে দিয়ে যেন বাধা দিতে চাইল কাউকে, কাছে আসবেন না, একদম কাছে আসবেন না, আমি কিচ্ছু করিনি। খানিকটা চাপা কণ্ঠে শব্দগুলো আওড়ালো তিতির। মেঝেতে বসা, পিঠ ঠেকেছে ড্রেসিং টেবিলের সাথে। বিষয়টা যেন স্বপ্ন। হুট করে খেয়াল হলো তার, থমকালো, দু হাতে চোখ ডেলো, পুরো রুম দেখলো, তাদের বেডরুমে। তাহলে এতক্ষণ কী হচ্ছিল তার সাথে? সেই দুঃস্বপ্ন। ঈশান যেদিন চলে গেল সেদিনে এ রাত এরকম হচ্ছে। যতবার ঘুমোতে যাচ্ছে ততবার ঠিক একই স্বপ্ন। তিতিরের কান্নার গতি বেড়ে গেল আচমকা। কী হচ্ছে তার সাথে? সেই দিনের সেই ফোন কলটা না চাইতেও মাথার মধ্যে গেঁথে আছে ওই বিভীষিকাময় স্মৃতির কথা। ভুলতে এত কাঠখড় না পোড়াতে হয়েছিল তাকে। বলা যায় সফলও হয়েছিল। আজ নতুন করে সে অসহ্যকর স্মৃতি এসে জানান দিচ্ছে মাথায়। তিতির বেশ সময় নিয়ে নিজেকে শান্ত করলো। ঘড়ির সময় দেখলো 4টা বাজে। ফজরের আজান দিবে কিছুক্ষণ পরে। বাইরে অদূরে কুকুরের ঘেউ ঘেউ শুনতে পাওয়া যাচ্ছে। ঈশান ঘর থেকে ছেড়ে তিতির নিজের রুমে আসলো। টিয়ে পাখি এজোড়া ঝিমোচ্ছে। সন্ধ্যা রাতে খবর দিয়েছিল, মনে পড়ছে। পাখি দুটো খাঁচায় দানা পানি দিয়ে আবার ফিরল তাদের রুমে। চোখ ঘুমে নেই, ভয় ভয় করছে, গা ছমছম করছে অজানা কারণে। রাহাতের বিষয়টা আজকাল বড্ড ভাবাচ্ছে। চারদিকে শুধু অসহ্যকর অনুভূতি। ঈশান থাকলে সে সব কীভাবে যেন ভুলে থাকে। সামনের সপ্তাহে ভার্সিটি খুলবে। ঈশান কড়াভাবে নিষেধ করে গিয়েছে, সে না ফেরা অবধি গেটের বাইরে পা দেওয়া যাবে না। তার মানে তার ভার্সিটি যাওয়ার পিছনে তা বুঝতে বাকি নেই। বিছানায় গা এলিয়ে চোখ বুজতে আচমকা মনে হলো একজোড়া চোখ তার দিকে তাকিয়েছে। তাকালো তিতির। বারান্দায় গ্লাস খুলে রাখা, তখনই আটকে ছিল নাকি খোলা ছিল মনে পড়ল না। তবে সেদিকে কাউকে চোখে পড়ল না। অবাস্তব চিন্তা ভাবনার জন্য নিজের উপর রাগ হলো তিতির। দোতলায় মই বেয়ে কেউ নিশ্চয় এখানে তার দিকে তাকিয়ে থাকতে আসবে না। ভোর হবে খানিক পরে। মনের ভয়ে এখন বাস্তবে রূপ দেওয়া শুরু হয়েছে। তিতির উঠে গিয়ে দ্রুত বারান্দায় কাঁচ লাগিয়ে দিল। জানলা চেক করলো আরেকবার। গুনগুন করে গান গেয়েছে কেউ। নুরির ঘুম এমনিতেই খুব গাঢ় হলেও আজকাল ঘুম ভাঙতে চায় না। আর হলেও একটু শব্দে ঘুম ভাঙে। নিয়মিত ঘুমের ওষুধ খেতে হয় আজকাল, তারপর ঘুম হতে চায় না। আজকেও তার ব্যতিক্রম নয়। নিশির ঘরে শুয়েছে সে। সিনেমা দেখে তিতির নিজের ঘরে চলে গেল, সে যায়নি। এই গুনগুন শব্দ কোথা থেকে আসছে ঘুমের মধ্যে ঠাউর করতে পারল না নুরি। তবে আর একটু শব্দ জোরালোতে উঠে বসে। পাশে অঘরে ঘুমাচ্ছে নিশি। শব্দের উৎসতে বারান্দায় মনে হচ্ছে
মনের ভুল ছাড়া আর কিছু হয়তো না। তবে নুরি সে ধারণা ভুল প্রমাণ করে থেমে থেমে শব্দটা হচ্ছে বদ্ধ হচ্ছে। বাইরের কোথা থেকে একটা কুকুরের তীক্ষ্ণ চিৎকার কানে এসে থামছে। কুকুরগুলো সচরাচর এমন করে না। মাথার আধখোলা খোঁপাটা শক্ত করে বেঁধে পিট পিট করে তাকালো বাইরের অন্ধকারে। সত্যি বলতে শব্দের উৎস খোঁজার মতো সাহস হতে চাচ্ছে না। কেমন শরীর ছমছম করা শব্দ। তবে এক পর্যায়ে হার মানল নিজের কাছে। দারোয়ান আঙ্কেল উঠে থাকতে পারে। নুরি বারান্দায় দরজা খুলতে ভূত দেখার মতো চমকে গেল। বড় বড় চোখ করে চিৎকার করার আগে তার মুখে চেপে হ্যাঁচকা টানে বারান্দার এসে কাঁচ লাগিয়ে দিল ইয়াস। বাইরে এখনো ভোরের আলো ফোটার কোনো তোড়জোড় নেই। ঘোর অন্ধকার। তাদের বাড়ির গেটের সামনে দুটো বড় বড় লাইট লাগানো। আশেপাশে বেশ দূরে স্পষ্ট অবধি দেখা যায়। তবে তাদের ভাই বোনগুলো বারান্দার সাইডে একটু আলোয় কম। কুকুরের তীক্ষ্ণ ডাকের সাথে অনবরত পাশে ঝোপঝাড় থেকে ঝিঁঝি পোকার ডাক কানে আসে। নুরি এতটা ভয় এই জীবনে পেয়েছে কিনা মনে করতে পারল না। না পেয়েছে তো এর আগে একদিন এমনই এক মাঝরাতে ইয়াজের জন্য। সেদিন ইয়াজ নুরির ঘোর এখনো কাটেনি। দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়েছে ভয়ের চোটে। ইয়াজ ধীরে সুস্থে হাত সরালো নুরির মুখের উপর থেকে। ভীষণ হালকা কণ্ঠ বলল, ভয় পাচ্ছ কেন? আমি তো। নুরি সঙ্গে সঙ্গে জবাব দিল না ঠিক সময়ে। দিতে পারল না। এরকমভাবে মাঝরাতে ক্রিমিনালের মতো বাড়ির বারান্দায় উঠে গুনগুন করে গানের সুর তুলছে আর বলে ভয় পাওয়ার কী আছে? নুরি অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুমি এখানে কি করছো? সাহস হলো কি করে এভাবে আসার? ইয়াজের মুখে কেমন একটা অসত্য ফুটে উঠল। বোকামি। সামনের মানুষটার সেই কপটতা ধরতে পারেনি, কখনো পারেনি, আজও পারল না। আই এম সরি নুরি, খুব ভুল করে ফেলছি আমি। সেদিন যা যা হয়েছে সব কিছুর জন্য আমি মাপ চাইছি। আমাকে ক্ষমা করো। আমি তোমাকে ছাড়া বাঁচব না। যা করেছি ভুল, সব ভুল। বিয়ে করে নিলে সব ঠিক হয়ে যাবে নুরি। নুরি জোরে জোরে শ্বাস ফেলছে। ভয়ে তার হাত পা শুকিয়ে আসার দশা এক প্রকার। পিছনের বারান্দায় বদ্ধ দরজার দিকে এক নজর দিয়ে পাশে এগিয়ে তাকালো নিচের দিকে। দারোয়ানের গেট লাগোয়া ঘরের আলো এখনো জ্বলেনি। ঘুম থেকে ওঠেনি তার মানে। তাদের গেটে বিশাল তালা ভিতর থেকে এখনো ঝুলছে। ইয়াজের কোনো কথাই তার কানে গেল না। ব্যগ্র কণ্ঠে বলল, তুমি ভিতরে আসলে কি করে? গেটে তো তালা এখনো। তাছাড়া পাগল হয়ে গেছো? আমাদের বাড়িতে এভাবে ঢুকে এটা কোনোভাবে কেউ জানলে সর্বনাশ হবে। তাছাড়া সিসিটিভিতে আসে, সেসবের ব্যবস্থা করে এসেছি আমি। ভয় পাচ্ছে কেন? সিসিটিভি বন্ধ। উপরে উঠলে কি করে? তুমি জানো কতটা বাজে কাজ হয়েছে এটা? ঘাড় বাঁকিয়ে লম্বা মইটা ইশারা করে দেখল ইয়াস। নুরির মাথা ভন ভন করে উঠল। এলাকার সব থেকে স্বনামধন্য মান্যগণ্য পরিবার তাদের। এই বাড়ির মেয়ে হয়ে একদিন মাঝ রাস্তায় বৃষ্টির মাথায় রাস্তার একটা ছেলের সাথে, তো একদিন সে ছেলে মই বেয়ে মাঝ রাস্তায় ঘরে চলে এসেছি। কি লজ্জার কথা। নুরি পিছিয়ে দাঁড়ালো কিছুটা। এতদিন চিন্তা হলো, আজ কেন যেন এক অজানা কারণে মানুষটার দৃষ্টি কাজকর্ম তার পছন্দ হলো না। এতদিন পর দেখেও ভালো লাগার শিহরণ হলো না শরীরে, বরং সেদিনের রাতের নোংরা স্মৃতিগুলো বুকের ভিতরে সূচের মতো বিঁধল। এ অনুভূতি মোটেও সুখকর নয়। বিরক্ত, অশান্তি সব নেগেটিভতে জড়ালো। আজকাল সেই ইয়াসকে দেখে এ যে ইয়াস তার ভালোবাসার সেই পুরুষটা নয়। আকাশ পাতাল তফাৎ আগের সেই ইয়াজের সাথে। নূর তপ্ত মুখের দিকে তাকিয়ে ইয়াজ হাউতাশ করা কণ্ঠে বলল, আমার দ্বারা যা হয়েছে মাফ করো। আমি মরে যাব তোমাকে ছাড়া। তুমি আমাকে ইগনোর কী করে করছো? এমন ভুল আর হবে না, কক্ষনো হবে না। এতদিন নুরির মনে হলো সে বুঝি চাতক পাখির মতো অপেক্ষা করছে ইয়াজের জন্য। মনে হবে কেন? আসলেই করতো। কিন্তু আজ সে সব অনুভূতি কোথায় পালালো? যেসব স্মৃতি মস্তিষ্ক মানতে পারবে না, অথচ মন বারবার বোকামি করে ক্ষমা করতে চায়, সে স্মৃতির ভার বহন করা খুব কঠিন। মন আর মস্তিষ্কের লড়াই খুব ভয়াবহ। আজ বোধহয় মস্তিষ্ক জিততে যাচ্ছে। বোকা মেটার মন হুট করে মস্তিষ্ককে সায় দিচ্ছে। অবচেতন মন কী একটা ইশারা করছে বারংবার। নারীদেহে সেই সিক্স সেন্স কিছু একটা বলতে চাচ্ছে তাকে। এসব নিয়ে আলোচনা করার সময় বা স্থান কোনোটাই নয় ইয়াস। তুমি চলে যাও। আজান দেবে খানিক পর। বাড়ির সকলে উঠে পড়বে। কতটা নোংরা একটা বিষয় এটা জানো? নোংরা কাজ করতে পারো আর সেটা জানাজানি হলে দোষ?
ইয়াজের শীতল কণ্ঠে চকিত হলো নুরি। মুখের ভয়ার্ত ছাপ সরে গিয়ে ভিড় জমালো একরাশ প্রশ্নবোধক। হুট করে এটা কি বলল? ইয়াস বুঝতে পারল না যেন। নোংরা কাজ এ জাতীয় কিছু বলল কি? কি? ইয়াজ এবার আরও কপটতার অভিনয় করে নিজেকে মুড়িয়ে রাখল না। মুখ জুড়ে খেলে গেল এক অন্যরকম হাসি। সে মুখের আদলে বুক কাঁপল নুরির। ইয়াস ফিসেল কণ্ঠে বলল, হোটেল রুমে ঘনিষ্ঠ হতে পারো যার সাথে তাকে মাঝরাতে ঘরে ডাকলে অসুবিধা কী? নুরু হতবুদ্ধি। কী যাতা বলছি? ইয়াজের কথার ধরন এমন কবে থেকে হলো? এসব কী ধরনের স্বপ্নে ঘটছে? ঘুম ভাঙলে ভালোবাসার মানুষটাকে নিয়ে এমন বাজে একটা স্বপ্ন দেখার জন্য নিজেকে ধিক্কার দেবে সে। তবে তার ভাবনা কোনোটাই হলো না। ইয়াস ততক্ষণে নিজের ফোন থেকে কয়েকটা ছবি বের করে ধরল নুরির সামনে। হাঁটু থরথর করে কেঁপে উঠল নুরির। মাথায় বজ্রপাত, চোখ ধাঁধিয়ে উঠল একটা সময়। ইয়াজের হাতের ছবিগুলো। সে আর ইয়াজ হোটেলের সেই রুমটাতে, যেদিন ইয়াজ এর সাথে দেখা করতে গিয়ে প্রথম ইয়াজ তার সাথে বাজে ব্যবহার করেছিল। কিন্তু সেসব ছবি। তাছাড়া এত খোলামেলা কখন হলো? সেদিন আদতে কিছু ঘটেছিল? ইয়াজ হ্যাঁচকা টানে পড়ে গিয়েছিল বিছানায়। ঠোঁটে জাস্ট 1 সেকেন্ড স্পর্শ লাগে, তখনই সরিয়ে দেয় নুরি ইয়াজকে। কিন্তু ইয়াজের হাতে এই মুহূর্তে থাকা ছবিগুলো বেশ খোলামেলা, স্পষ্ট বাজে ধরনের। কয়েকটা ছবি পার করে যেতেই আর এক দফা হোঁচট খেল নুরি। এই ছবিটা একদম অশ্লীল, সম্পূর্ণ বাজেভাবে ইঙ্গিত করছে। এ দেখবে, বুঝতে বাকি থাকবে না কোন অবস্থায় তোলা হয়েছে ছবি। কিন্তু এমন পরিস্থিতি তাদের মধ্যে কখনো আসেনি। নুরি তোতলায়, গলা আটকে থাকা দলা সরিয়ে বলে, এসব কি ইয়াস? তোমার আর আমার ভালোবাসার মুহূর্ত মনে নেই? রেলিংয়ে পিঠ ঠেকিয়ে হেলান দিল ইয়াস অশ্লীল ভঙ্গিতে। শরীর কেঁপে উঠল নুরির। ইয়াস বাঁকা কণ্ঠে বলল, তোমার বড় ভাই শুরুর কয়েকটা দেখেছে, তাতে বেটা আমার উপর যা খেপেছে, পরেরগুলো দেখলে কেমন হবে বলো তো? বড় ভাই সব দেখেছে মানে? দেখেছে বলেই তো আমাকে দেখতে পারে না। আবার কী যে সমস্যা, কী আর বলবো। নুরি আজ অবাক হওয়ার দিন। কী থেকে কী ঘটছে এসব তার সাথে? এ আজ এসব কী বলছে? তুমি দেখিয়েছিল এই মিথ্যে ছবিগুলো, তাছাড়া কে? আর মিথ্যে বলছো কোনটাকে? দেখো দেখো, একটাকেও দেখে ফেক মনে হয়? ব্যস্ত হাতে অশ্লীল ছবিগুলো নুরির মুখের সামনে ধরল ইয়াস। নুরির গা গুলে উঠল, হুড়মুড় করে পিছিয়ে যায় খানিকটা। ছুটে ঘরের ভিতরে যাবে নাকি কাউকে ডাকবে? ইয়াস বোধহয় বুঝলো নুরির চোখের ভাষা। ঠোঁট উল্টে বিরক্ত কণ্ঠে বলল, কোনোটা করে লাভ নেই। মানুষ ডাকবে আর আমি ছবিগুলো এমনভাবে তাদের সামনে দেবো, তোমার সুশীল বাপ ভাই নিশ্চয়ই সেটা পছন্দ করবে না। নুরির চোখের পানি বাঁধ ভাঙছে না। অসহায় লাগছে বড্ড। কি চাও তুমি এমন অসভ্যতামি করার কারণে? এসব কি ইয়াস? আমাদের ভালোবাসা গোটা একটা মিথ্যে করার পায়তারা জুটছ তুমি? এসব কি? হ্যাঁ? শব্দ করে হাসতে গিয়েও নাটকীয় ভঙ্গিতে মুখ চেপে ধরল ইয়াস। এমন মুখের ভঙ্গি যেন নুরি খুব হাসির কথা শুনেছে থেকে। ভালোবাসা? কে কাকে ভালোবাসে? নুরি বুঝে উঠতে পারছে না সামনে সে কোন ইয়াসকে দেখছে। কোনো হিসাব মিলছে না তার। নুরির কান্নার তীব্রতা বাড়তে দেখে বড্ড বিরক্ত হলো ইয়াস। কান্না থামাও যান, যা বলছি সেটা একটু মন দাও। পরিবারে বাপ ভাই বাকি বোনদের সম্মান বাঁচতে চাও তো? না চাইলে আলাদা কথা, তবে চাইলে যেটা বলবো সেটা করতে হবে। তোমার তিতির পাখিকে বিধবা করতে না চাইলে, অথবা গোটা বংশ নির্বংশ হওয়া দেখতে না চাইলে, যা বলবো একটু কষ্ট করে শুনতে হবে জান। বেলা 12টা গড়িয়েছে। ঈশান তীব্র মাথা যন্ত্রণা নিয়ে একগাদা ফাইল উল্টেছে বিছানার পর। খানিক আগে তার এক লোক এসে বেশ কিছু ফাইলপত্র দিয়ে গেছে। রাতে বারবার ওর ফোনে যন্ত্রণায় শান্তিতে ঘুম তো হয়নি। তার উপর এবেলা যদি শান্তিতে একটু ঠিকঠাক ঘুম হতো তাহলে না হয় একটা কথা ছিল। কফিতে চুমুক দিতে দিতে কপালে ভাঁজ পড়ল দ্বিগুণ। ইয়াজ সম্পর্কে বেশ কিছু তথ্য। সিঙ্গাপুরে এ লোকের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, বরং সভ্য ভদ্র নাগরিক হিসেবে বেশ সুনাম। কোনো এক চাকরি সেখানে সে করে না, স্থানীয় এক বুকশেফের শেয়ার আছে, এবং সিঙ্গাপুরে থাকাকালীন তাকে সাধারণ বুকশেফগুলোতে দিনে 20 ঘন্টা দেখতে পাওয়া যায়। তবে বাংলাদেশের লোকটার কোনো তথ্য পাওয়া যায়নি এখনও। এও হয় নাকি জলজ্যান্ত একটা মানুষ সিঙ্গাপুরে এত পিওর ক্যারেক্টার নিয়ে বসবাস, অথচ বাংলাদেশে তার কোনো অস্তিত্ব নেই। সকালে ব্রেকফাস্ট এখনও করা হয়ে ওঠেনি।
ঘুম ভালো হয়নি, তার উপর এই ফালতুটার ওলটপালট তথ্য। মাথা ঝিম মেরে আছে ঈশানে। এসব চক্করে কাল থেকে তিতিরের সাথে একটা কথা হয়নি। আজ আর কাল এখানে থাকবে, তারপর বাড়ি ফিরবে। মনটা ছটফট করছে বাড়ি ফিরতে। ইয়াজের লোকেশনের তথ্য খুঁজে পাওয়া যায়নি, আর না তো সেদিন কবরস্থানে পাওয়া সেই ফোন থেকে আর কোনো তথ্য পাওয়া গেছে। তার ফোনে এর মধ্যে আননোন একটা নাম্বার থেকে ফোন আসতে সর্বপ্রথম মাথায় আসলো ইয়াজের কথা। হলো তাই সত্যি ইয়াজ। শয়তানের কথা মনে করতে শয়তান হাজির। ইয়াজের কথা প্রথম কথাতে চটল ইয়াজ। সেটা প্রকাশ করল না, বরং দীর্ঘশ্বাস এর একটা শব্দ শুনল ইয়াজ। শয়তান বলিস আর যাই বলিস, আমি মাইন্ড করলাম না। তোর মতো ব্লাডি মান সম্মান আছে নাকি? হোল্ড ইউর মাউথ, ঈশান আশ্বাস দেওয়ান। তুই নিজেকে হোল্ড কর। মৃত্যু সন্নিকটে জেনেও যে পরিমাণ উঠছিস, পরে দেখবি মরার সময় পানি যাওয়ার মতো দমটুকু পাবি না। ইয়াস দাঁতে দাঁত চেপল। সময়ে আমার মৃত্যুর অপেক্ষা বসে থাকবে, আর তোরা নিজেদের খোদার স্থানে বসে মৃত্যু দিয়ে যাবি? সেটা কি করে ভালো দেখায়? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোকে সুবুদ্ধি দেখ। কথায় লাগাম টানতে শেখ। খোদা তোদের মাফ করে বুঝি? ঈশান শ্রাব্য পড়ল শুধু। বাঁকা করে বলল, চিন্তা কর, আমার প্রতি খোদার বিচার ঠিকই কী হবে সেটা তোর জানার দরকার নেই। তোর জীবন আমি জাহান্নামে পরিণত করবো। ইয়াদ আশ্বাস দেওয়ান, এটা তুই বুঝতে পারছিস কি? শব্দ করে হেসে ফেলল ঈশান। কফিতে চুমুক দিয়ে মগটা টেবিলের উপর রাখলো। আঙ্গুলে কপালে চেপে হাসলো কিছুক্ষণ। ফিচেল করে বলল, নিজের জাহান্নামি নিশ্চিত করে এখন সাদরে জোটাচ্ছে। সো ব্যাড। ক্রমাগত ঈশানের কথায় পিষ্ট হচ্ছে যেন ইয়াজ। যতবার কথা বলতে নেয় ততবারে রাগে খুন করে ফেলতে ইচ্ছা করে তার। ইয়াজ ঈশানের এই কথা উল্টো বা পাল্টা প্রশ্ন করল না, গভীর করে বলল, প্ল্যানে পরিবর্তন এসেছে বুঝলি। মেয়ে জাতির মায়া জানি। সব সমস্যার মূলে কিন্তু এই মেয়ে জাতিটা। সেটা উন্নতি বলিস আর ধ্বংস, লক্ষ্য স্থির বলিস বা লক্ষ্যভ্রষ্ট, সব মেয়ে জাতের জন্যই হয়। ইয়াজের কথা ঈশান মাথায় সর্বপ্রথম এসে গেল বাড়ির মেয়েদের কথা। সে বাড়িতে নেই। প্রতি মুহূর্তে মেয়েগুলোর চিন্তা অস্থির থাকে। ঈশান চুপ করে রইল ইয়াজের পরের কথাগুলো শুনতে। ইয়াজ শব্দ করলো কেমন একটা, তারপর স্পষ্ট করে বলল, আসল কথায় আসি, সমঝোতা করি চল। তোর বউটাকে লাগবে। তোর বউটা একদম পুতুলের মতো। মেয়ে দেখছি, তবে তোর বউয়ের মতো দেখা হয়নি এ পর্যন্ত। তোর বউকে দেখার পর থেকে তোর বোনটাকে আর মনে ধরছে না, মন থেকে উঠে গেছে। এক কাজ করতে হবে, তোর বউটাকে দিয়ে দে তোর 7 খুন মাপ, যা। ঈশানের রাগ মাথায় উঠল ইয়াজের কথা, তবে চিৎকার করল না, বরং গা জ্বালানো হাসি দিল সেও। রেগে গেলেন তো হেরে গেলেন। এই নীতিতে আজকাল ভীষণ বিশ্বাসী। ইয়াজের মতো দুমুখো সাপকে কবজায় আনতে রাগ মাথায় উঠে থাকলে চলবে? আমার 7 খুন মাফ কর তুই কে? নিজের মরার চিন্তাটা কর আগে। আমার বউ বোন কোনোটাই পাবি না। দীর্ঘশ্বাস ফেলে ঈশান হতাশ গলে বলল, শালা জীবনটা পাহারাদারের মতো হয়ে গেছে এই সুন্দরী বউ বিয়ে করে। অবশ্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকি আমি। ওরকম পুতুলের মতো সুন্দরী বউ ঘরে থাকলে তোর মতো অমন কাক শকুন শুয়োরের ভিড় লাগবে। সেসব তাকালে চলে? ছ্যা। আর শোন, তোকে আমি একটা কথা বলি, আমার বউয়ের দিকে চোখ তুলে তাকালে আমার 7 খুন আর কি মাফ করবি? আরও 7 খুনের বন্যা বয়ে দিব। আর তার প্রথম শিকার তুই হবি। সুতরাং হৃৎপিণ্ড জায়গা মতো রাখতে চাইলে তিতিরের থেকে দূরে থাক। ইয়াজের মুখে রাগ লাগছে। চোখের সামনেই ভাসছে গত রাতে দেখা ঘুমন্ত তিতিরের মুখখানা। নিশির বারান্দায় যাওয়ার আগে ভুলে তো তিতিরের বারান্দাতে উঠছিল। তোর বউকে আমার চেয়ে প্রচুর সুখে রাখবো, সহজ হিসাব দিয়ে দে, ঝামেলা শত্রুতা খতম। শালা বউ দিয়ে দিব, এ বুদ্ধি তোকে কে দিল সেটা আগে বল। এটা আম কাঁঠালের বাগান নাকি গরু মহিষের খামার যে বড় করার পর চিন্তায় মরবো বেঁচে দেবো? শালা ওইটা আমার বিয়ে করা বউ। বিয়ে করছি সকাল সন্ধ্যা রাত বুকে রেখে আদর করব। ঈশান আস্বাদন বউকে সুখ দিতে পারে। এক ঈশাদাসানে দেওয়া সুখে ওই মেয়ে গোটা জীবন পাড়েই দিয়ে দিতে পারবে। তোর চিন্তা করতে হবে না আমার বউকে নিয়ে। তোর বউকে যে তুই এখনো ছুঁয়ে দেখিসনি সেটা বোধহয় আমি জানি। ভুল জানিস। স্বামী স্ত্রীর আদর ভালোবাসা ম্যাটিনি সিনেমা শো না যে সবাইকে টিকিট কেটে দেখতে অনুরোধ করবো। বউকে আদর করবো, সেটা টিকিট কেটে সবাই দেবে এমন হয়? শুনেছিস কখনো?
ইটস টু পার্সোনাল। শুধু দুজন মানুষের মধ্যকার রাতের অন্ধকারের ব্যাপার-স্যাপার। আমার অবশ্য অন্ধকার লাগে না ওরকম পুতুলের মতো বউকে আদর করতে। ইয়াজের শরীর বিষিয়ে উঠল। তার মানে ঈশান ছুঁয়েছে তিতিরকে। শুরুতে ভালোবাসে না, জোর করে বিয়ে, এত অশান্তি, এত সহজে সেসব ভুলে একসাথে হয় ওরা। ইয়াজ কিছু বলতে যাবে তার আজকে ঈশান বলল, তুই বেঁচে থাকতে একটা ফুটফুটে বাচ্চাও দেখিয়ে দিব। না হয় আমার ঘরে আরেকটা পুতুল আসবে, যখন তখন না হয় মিলিয়ে নিস। বউকে কতটা গভীরভাবে আদর করি। রাত জাগা সত্ত্বেও বেশ সকাল সকাল ঘুম ভাঙল নিশির। কাক ডাকা ভোরে যেতে পারে, সচরাচর এত সকালে ঘুম ভাঙে না তার। তবে আজ ব্যতিক্রম হলো, কারণ আছে বইকি। গোটা রাতটা কেমন পাতলা পাতলা ঘুম ঝরানো। ফ্রেশ হয়ে বারান্দায়, দরজায়, জানলা সব খুলে ওঠে। সূর্য ওঠেনি। খালি পায়ে বারান্দায় আসতে পা পড়ল কিছু একটার উপরে। নিচু হয়ে চোখে পড়ল একটা আধখাওয়া সিগারেটের অংশ। ভুরু জোড়া একাই কুঁচিয়ে গেল। নিচু হয়ে হাতে তুলল সেটা। গোটা বারান্দা জুড়ে সিগারেটের ছাই। আশ্চর্যতাতে চূড়ান্ত হলো নিশি। তার ঘরের বারান্দায় এসব আসে কোত্থেকে? ভাইদের কারো রুমে? এদিকে না তাহলে? নুরি রাতে নিজের ঘরে চলে গেছে, অথচ মুভি শেষ করে তারা কখন ঘুমিয়েছিল একসাথে কখনো টের পায়নি। আবছা আবছা কিছু মনে পড়তে গিয়েও যেন পড়ল না নিশির। ঘুমের ঘরে দেখা স্বপ্ন মনে হলো তার। তুই কি কিছু নিয়ে আপসেট পারবি? পাশ থেকে নিশির কণ্ঠস্বরে চমকে দেখায় তিতির। ছাদে এসেছিল জামাকাপড় তুলতে। সোমবার দুপুর। মনে হচ্ছিল বৃষ্টি নামতে পারে। কিছুক্ষণ আগে মাথার উপরে সূর্য কালো মেঘের আভাস মুখ ঢাকা দিয়েছে। ভ্যাপসা আবহাওয়া হুট করে শীতল বাতাসের স্পর্শে মনে হচ্ছিল সম্ভবত ঝড় উঠবে, বৃষ্টি উঠে আসবে। তাই দেখে ছাদে মেলে দেওয়া কাপড় তুলতে এসেছিল তিতির। কিন্তু আস্তে আস্তে কোথা থেকে ক্যাটক্যাটে রোদ এসে হানা দিতে এলো বুঝতে পারল না। কোমর চওড়া রেলিংয়ের উপর কুনিয়ে ভর দিয়ে দাঁড়িয়ে দেখছিল দূরের মাঠের পর মাঠ, হলুদ যাওয়া ধানক্ষেত। কিছু জমিতে ব্যস্ত হতে কৃষকরা ধান কাটতে ব্যস্ত। নিশি এসে কখন পাশে দাঁড়িয়েছে তিতিরে খেয়াল করেনি। নিশির কথায় ঘুরে উঠে হেলান দিয়ে দাঁড়ালো তিতির। ডানে পায়ে মাথা নাড়ল। মন খারাপ নয় সেটা বোঝালো, অথচ মেয়েটার চোখে মুখে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে মন খারাপের। নিশি মৃদু হাসলো, বোনের পাশে ঘেঁষে দাঁড়ালো। তার ভাই চলে যাওয়ার পর থেকে যে মেয়েটার চোখে মুখে এমন শুকনো তা সে খেয়াল করেনি। করেছে, সবাই করেছে। তাদের কারোর ভার্সিটি খোলেনি। সেও আর কয়েকদিন দেরি। ততদিনে ঈশান ফিরে আসবে। ঈশান না আসা পর্যন্ত বের হতে পারছে না। কাল নুরিকে রাতে তোর ঘরে গিয়েছিল? তিতির মাথা নাড়ল। সেই তো, বরং নুরিকে নিশির রুমে রেখে নিজের ঘরে চলে এলো। তোমরা একসাথে ছিলে না রাতে? ছিলাম। তুই ঘরে চলে গেলে ঘুমিয়ে পড়েছিলাম দুজনে। কিন্তু সকালে যখন ঘুম ভাঙল আমার রুমে ছিল না। ঠোঁট উল্টে মাথা তুলল তিতির। স্বাভাবিক হলো না তো, আমার ঘরে আসেনি, নিজের ঘরে শুয়েছিল তাহলে। নিশি কিছু না বললে তিতিরকে। তার ঘরের বারান্দায় আজ সকালে সিগারেটের একটা অংশ পেয়েছে। নয়নের রুম অন্য পাশে। নিজের বারান্দায় খেয়ে নিশ্চয় নিশির বারান্দায় ফেলতে আসবে না সিগারেটের টুকরো। তাছাড়া ঈশান তো বাড়িতে নেই, বাবা চাচা সবার রুমে। সুতরাং হিসেবের মতো বাড়ির কোনো পুরুষের সিগারেট খেয়ে বাকি অংশ তার রুমের বারান্দায় আসার কথা না। নুরিকে অবশ্য এসব কিছু জিজ্ঞাসা করার সময় পায়নি। সারাদিন নিচে মায়ের সাথে আচার বানানোর কাজে ব্যস্ত ছিল তারা। এখন গিয়েছিল অবশ্য কথা বলতে, তখন নুরি শাওয়ারে। দুবোন চুপ করে আছে। এ যাত্রায় আবার নিশি কথা বলে উঠল, আচ্ছা বারবি, তোকে একটা কথা জিজ্ঞেস করি। এম্বারেস হওয়ার কিছু নেই, বন্ধু মনে করে উত্তর দিবি। তিতির হাসি হেসে মুখে বলল, বন্ধুই তো তুমি আমার, বলে ফেলো। তবুও নিশি খানিকটা ইতস্তত হলো। ঠোঁট টিপে স্বাভাবিক গলা বলল, বিয়ের আগে তোর কারোর সাথে সম্পর্ক ছিল? আই মিন, ডু ইউ হ্যাভ এনি বয়ফ্রেন্ড আর সামথিং? তিতির সত্যি ইতস্তত হলো। নিশির সাথে এসব নিয়ে কখনো আলাপ হতো না। যা আলাপ সব তোমার। তবে বোনের প্রশ্নে নিজেও বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, সেরকম ছিল না। তবে তিতির কিছুটা মনে করলো কি না সেটা ভেবে ব্যস্ত হলো নিশি। সামান্য ব্যস্ত কণ্ঠে বলল, ভুল বুঝবি না কেমন? কথাটা জিজ্ঞাসা করার একটা কারণ আছে, সেটা বলি। দেখ, তোর নিয়াজ ভাইয়ের সাথে আমার সম্পর্ক বহু বছরের। আমার এখন 26। যখন ওকে প্রথম ভালো লাগে তখন আমি ক্লাস 8-এ পড়ি। প্রেমও হতে আরও 2-1 বছর। জীবনে ওই একটা পুরুষকে দেখেছি, চেয়েছি, বুঝেছি।
পুরুষ জাতির রোমান্টিক সম্পর্কে টানাপোড়েন এসব আমার ধারণা নেই। অতি সুস্থ স্বাভাবিক একটা সম্পর্ক আমার আর নিজের। আমি বললে ও আমার হাত ধরবে, না করলে আমার বিশ্বাস বিয়ের আগ অবধি আমাকে নিজ থেকে কখনো অসম্মান করবে না। তিথি ঝটপট মাথা নেড়ে নিজেও স্বীকার করে নিয়াজ ভাইয়ের এগুণ ভালো সম্পর্ক। তার দেখা একজন আপাতমস্তক ভালো মানুষ নিয়াজ ভাই। নিশিকে ঠিক কতটা ভালোবাসে, সম্মান করে, কতটা চরিত্রবান একটা ছেলে, সেটা দেখলে বোঝা যায়। নিশি এক খানিকক্ষণ দম নিয়ে পুনরায় বলে গেল, আমাদের সম্পর্কটা না কোনো টক্সিক বিষয় নেই। এতগুলো বছর একেবারের জন্য মনে হয়নি ওকে আমার ছেড়ে দেওয়া উচিত, বা ও আমার জন্য পারফেক্ট না, ওর নজর বা চরিত্রের দাগ আছে, কখনো মনে হয়নি। পিওর একটা মানুষ। কিন্তু সব পুরুষ এক না, তাই না? আমাদের আশেপাশে হাজার হাজার এমন মুখোশধারী পুরুষ আছে যারা ভালোবাসার নামে নারী চরিত্রের দাগ লাগাতে মরিয়া। তিথি সায় দিল, ঠান্ডা স্বরে বলল, তা তো আছে অহরহ, কিন্তু এসব। নিশি আবার থামিয়ে দেয় তিতিরকে। ওদিকে সিঁড়ির দিকে তাকিয়ে দেখে আশেপাশে কেউ আসছে কিনা। তারপর কণ্ঠ খাদে নামিয়ে করলে, তোকে কেন বলছি কথাগুলো? আমি নিজ অভিজ্ঞতা থেকে এসব বুঝি। বিয়ের আগে ঘনিষ্ঠতা এত টক্সিক ঝামেলা কারণ আদতে আমাদের সম্পর্কে এসব কিছু সাদামাটা একটা ভালোবাসা আমার আর নিয়ে যায়। তোকে জিজ্ঞাসা করছি কারণ তোর এরকম ছিল কি না। থাকলে আচ্ছা বাদ দে, ডিরেক্ট বলি। আমি আসলে নুরিকে নিয়ে ভাবছিলাম। ও একটা সম্পর্কে আছে, দেখতেই তো পাচ্ছিস। স্বাভাবিকভাবে চললে সুইচেটের মতো কাজ করতে যেত না মেয়েটা। আমার দৃঢ় বিশ্বাস নুরি ভালো নেই এখানে। কথাটা তিথি নিজেও ভেবেছে, কিন্তু ছোট হয়ে বড় বোনকে বিষয়টা কীভাবে বলবে সেটা বুঝে উঠতে পারেনি। তবে গতকাল তোমার সাথে এ নিয়ে কথা হচ্ছিল। নুরিকে আজকাল স্বাভাবিক লাগে না মোটো। শুধু আজ কেন, বেশ কয়েকদিন আগে থেকে স্বাভাবিক লাগে না, মনমরা হয়ে থাকে যেন। কেমন একটা বিষয়, তেমন কি যেন একটা সবসময় খোলা খেলা করে চোখে মুখে ধরতে পারা যায় না। তিতির চাপা গলে বলে, ছেলেটার নাম ইয়াস। সেদিন সেন্সলেস হওয়ার পর এই নামটা আসলো। আমিও জিজ্ঞাসা করিনি বেশি জোর দেওয়া ওর মানসিক অবস্থার কথা ভেবে। তবে কেন যেন মনে হলো ওর কিছু বলতে চাচ্ছে, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে সেটা পাচ্ছে না। সে কারণে তোকে জিজ্ঞাসা করলাম, একটা সম্পর্কে কী কী ঝামেলা হতে পারে। তিথি চুপ করে রইল। রাহাতের কথা মাথায় এসে পড়ল। রাহাত এই এলাকায় এসেছে গতদিন, এসে ওভাবে বাগানে দেখা করতে গেছে। ঈশান বাড়িতে নেই। আজকাল নিরাপদ লাগে না কোনো কিছুতে। তার উপর আননোন নাম্বার থেকে ওই কলটা। কিছু একটা হচ্ছে যেটা ধরা যাচ্ছে না। তিথির বেশ সময় ইতস্তত করে অবশ্যই বলেই ফেলল নিশির কাছে সবটা। শুরুর থেকে একদম। রাহাতের সাথে পরিচয়, চেনা জানা, গতদিনের ঘটনা অবধি। নিশির চোখ জোড়া বড় বড় হয়ে গেল আগের ঘটনা শুনে নেয়। কাল রাতে রাহাতের আসার কথা শুনে। নিশি বিস্ময়মাখা কণ্ঠে বলল, দোতলা অবধি কী করে এলো? তিতির মাথা নাড়ে, শুধরে দেয় নিশিকে। দোতলা হবে কেন? আমরা গার্ডেনে আড্ডা দিচ্ছিলাম। আর সেটা তো কাল রাতে নয়, গত পরশু। গার্ডেনে গোটা ঘটনা আবার বলল তিতির। একটা কিছু বাদ দিল না। মনের ভিতরে চাপা রাখা অশান্তি হয়ে উঠল। বড় কাউকে বিষয়টা খানিকটা হলো হালকা লেগে। নিশির চোখ মুখ অন্ধকার করে ভাবল কিছু একটা। তারপর বলল, আমার ঘরের বারান্দায় আমি সকালে একটা সিগারেটের অংশ খুঁজে পেয়েছি। মনে হলো রাতে বারান্দা, মানে তাছাড়া কোথা থেকে আসবে? আর একটা বিষয় কি জানিস? ঘুমের ঘরে রাতে কিছু মনে না হলো সিগারেট দেখার পর মনে হয়েছে কথা। জোরালো হয়েছে আর কি। রাতের কথা ভাবছি। পুরুষ মানুষ, নুরি যদি ফোনেও কথা বলে, অপর পাশের কথা তো আর আমরা শুনতে পাওয়া কথা না। তখন ঘুমের ঘরে একদম খেয়াল করিনি, কিন্তু তিতিরের মুখে বিস্ময় খেলে গেল। নিশির রুমের বারান্দায় সিগারেট খেয়ে ভাবে চট করে তাকালো এক নজর বোনের দিকে। রাহাত তো এসেছিল সন্ধ্যায়, তাও আগের দিন, গত রাতে নয়। তাছাড়া রাহাত এসে গার্ডেন থেকে চলে গেছিল। বারান্দায় ওঠার সাহস বা অতটা নিম্ন কাজ আদৌ করবে? তোমার কি মনে হচ্ছে এখন? নিশি ঠোঁট কামড়ে দ্বিধা করলো, তারপর বলল, কেউ এসেছিল। তিতির অবাক হলো। এটা ছাড়া আর কী বা হতে পারে? তবে আগে অত দূর কীভাবে ভাববে? গেটে তো রাত্রিবেলা তালা দেওয়া থাকে। বাড়ির কারো অনুমতি ছাড়া রাতে তাদের ওয়াচম্যান কখনো গেট খুলবে না। তাহলে? তখন এক বিদ্যুৎ খেলে গেল তিতির মস্তিষ্কে। রাহাত কীভাবে ঢুকেছিল? কথাটা মাথায় এসে গেল। তাদের বাড়ির সীমানার প্রাচীর বেশ উঁচু। বেশ কায়দা করে যদি রাহাত পার হতে পারে, তবে রাহাত আসলে নিশির বারান্দায় কী করবে? কী করে সব ভাবছে।
তিতির চাপা স্বরে বলল, বাই এনি চান্স আমার ছোট অপু সিগারেট? নিশি ঠোঁট উল্টালো। নুরি সিগারেট খাবে? এমন অবান্তর ভাবনা তার মাথাতে এসেছিল। নিশি দুদিকে মাথা নেড়ে বলল, তা কী করে হয়? ওর তো অ্যাজমা আছে, সিগারেটের ধোঁয়ায় শ্বাসকষ্ট হয়। দেখিসনি আগে? তোর মতো অনেকটা। সত্যিই তাই। সিগারেটের ধোঁয়া তার আর নুরির দুজনের বেশ সমস্যা। তবে তার নিজের সমস্যার ইদানিং বেশ শ্বাসকষ্ট হলে অ্যালার্জি হয় না, তবে নুরির তো অ্যালার্জির সমস্যা। আর কিছুক্ষণ আলাপ আলোচনা চলল সম্ভবত। তার আগে রিসা রোশনি লাফিয়ে এলো নুরির উপরে। ছোটদের তিনজনে হাতে দুটো প্লাস্টিকের খেলনা, যার মধ্যে সব খেলনা। ওরা এই ভর দুপুরে ছাদে খেলবে। অবশ্য ছাদে পশ্চিম পাশে তাদের বাড়ির বিশাল একটা কাঁঠাল গাছের ছায়া এসে পড়েছে। দুপুরে লাঞ্চ করতে করতে ঈশান আর ম্যানেজার অমিত ঢাকা শহরে একটা নামি দামি রেস্টুরেন্টের সপ্তম তলায় তারা এই মুহূর্তে। সকালে ব্রেকফাস্ট করা হয়নি বিধায় এক প্রকার ব্যস্ত হয়ে খেতে বসেছে তারা। ঈশান চোখ মুখ বেশ গম্ভীর। অমিত ধীর গলায় ডাকল, স্যার চিন্তা করবে না, ইয়াজের বাকি খবর দ্রুত জেনে যাব। ঈশান নিরুত্তর স্তব্ধ হয়ে বসেছে। কি ভাবছিস কে জানে? অমিত পুনরায় বলল, স্যার একটা খবর আছে, ওর এক সাকদাদের থেকে পাওয়া আর কি। কি? ইয়াস ঢাকায় নেই, ওদের ধারণা সিঙ্গাপুরে চলে গেছে। ঈশান খাবার মুখে তুলতেই ভুরুজোড়া কুঁচকে ফেলল। শান্ত গলা বলল, আমার তো মনে হয় না। কি মনে হয় তাহলে স্যার? কি মনে হয়? কথাটা অমিতকে জিজ্ঞাসা করতে ধক করে উঠল বুকের ভেতরটা। ইয়াস ঢাকায় নেই, এদিকে সে নিজের বাড়িতেও নেই। সেদিন লোকটা নুরিকে ছেড়ে তিতিরের কথা বলেছিল। দুই দুয়ে চার। ঈশান সময় নষ্ট করল না, ঝড়ের গতিতে কল করলো সাজিদকে। সাজিদ তালুকদার আজকাল সরকার, স্থানীয় মানুষ, মিডিয়ার চাপে পিষে আছে, মাথায় উঠে আছে সব কিছু। না হয় কিছু শুরু হচ্ছে, আর না তো তার রেহাই মিলছে এই দুপুরে তপ্ত রোদে প্রত্যেকটা স্থানে পুনরায় তল্লাশি করতে। এক এলাহি আয়োজন। এই কেসটা তার ঘাড়ে এসে না পড়লে নিজেকে এতটা ইউজলেস সম্ভবত সে কখনো ভাবত না। হাত নেড়ে নেড়ে হাবিলদারকে এটা ওটা আদেশ করতে ব্যস্ত আছে। এরই মধ্যে কর্কশ আওয়াজে বেজে উঠতে মেজাজটা বিগড়ে গেল আরও দ্বিগুণ। নিশ্চিত কোনো মিডিয়া থেকে তা হলো না, বরং ঈশানের নাম্বার থেকে শাস্তি পেল। ধরল চটপট। দোস্ত, ঈশান বন্ধুর মুখে সুখ দুঃখের আলাপ গেল না। ব্যগ্র কণ্ঠে সোজা জিজ্ঞাসা করলো, আমার বাড়ির এর মধ্যে সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক আছে। তোর বাড়ি ওই মোড়ে দুজন পুলিশ বসেছি। ঈশান কোনো কথা শুনল না। নয়নকে কল করবে নাকি নিশিকে, সেটার ভাবার মাত্রে নিশিকে করার সিদ্ধান্ত নিল। তার বোনের কাছে গত রাতের কথা শুনে হাড় হিম হলো তার। নিশি ইচ্ছে করে চেপে গেল রাহাতের কথাটা। সেটা শুনে ঈশান আবার তিতিরের উপর রাগটাগ করে কিনা, বরং ঈশান ফিরলে তিতিরকে যা বলার বলবে। ঈশান এবারে পুনরায় কল করল নাইমকে। জরুরি ভিত্তিতে তার বাড়ির সিসিটিভি, ওই রাস্তার মোড় অবধি সব সিসিটিভি চেক করার নির্দেশ দিয়ে কল কাটল। কপালে আঙুল চেপে বসে রইল ঈশান। অমিত আমতা আমতা করে জিজ্ঞাসা করলো। কিছু বলার আগে ঈশান বলল, আমাকে ফিরতে হবে। আমার দৃঢ় বিশ্বাস ইয়াস ঢাকা না থাকলেও আমার বাড়ির আশেপাশে আসে। ওখানে 3টি থাকার মতো হোটেল আছে। এর আগে ইয়াস যেখানে থেকে বলেছিল সবগুলোতে খোঁজ নেই। ইয়াস নামের কেউ উঠছে কিনা। স্বীকার করতে না চাইলে থ্রেট দে, মাথায় পিস্তল ঠেকাতে, তবু আমার সব তথ্য চাই। আমি ততক্ষণে মাথা নেড়ে উঠে গেল। কাকে কল করলো? ঈশান ইচ্ছে হলো আজকে ফিরতে, কিন্তু সম্ভব হলো না, কিছুতেই সম্ভব হলো না। আজ রাতে এখানে থাকা তার ফরজ কাজের মধ্যে পড়ে। এখানে আজ রাতে যে মিশন আসে সেটায় তার উপস্থিতি শতভাগ দরকার। ঘণ্টাখানিকের মাথায় সে জানতে পারল তাদের মাথায় বজ্রপাতের কথাটা বোধহয় যুক্তিযুক্ত হয়নি। ইয়াস নামের কারো খবর পাওয়া যায়নি। তাদের গোটা এলাকায় যেথায় যেথায় সিসিটিভি ছিল তাও গত 2 রাত ধরে সম্পূর্ণ সচল নয়, বন্ধ। সুতরাং কে এসেছিল কে আসেনি তা জানা যায়নি। ঈশানদের বাড়ির অবস্থা তা। গত রাতে সিসিটিভি সম্পূর্ণ দক্ষিণের অংশে বন্ধ, তবে বাড়ির মেইন গেটটা সচল ছিল। মেইন গেট খোলা হয়নি রাতে, আর না তো কাউকে দেখতে পাওয়া গেছে। তা বললে তো হয় না। দক্ষিণ পাশে ওপাশে বাড়ির পিছনে ওই রাস্তাটা চলে গেছে, সেখান দিয়ে কেউ অনায়াসে বাড়িতে ঢুকে থাকলে কিছু করার থাকে না। জানা যায় অস্বাভাবিকভাবে সাজিদের পাঠানো 2 হাবিলদার কাল রাতে মরার মতো ঘুমিয়েছিল। এলাকায় কড়া পাহারা চলছে সাজিদের টিম, এর মধ্যে এ অবস্থা। হিসেব কষতে খুব একটা বেগ পেতে হলো না। কেউ যে কাল রাতে তার বাড়ি ঢুকেছিল এবং নিশির বারান্দায় সিগারেটের অংশ
তার ফেলা বুঝতে দেরি হলো না তার। সাজিদকে কল দিয়ে এখন ঝাড়বে নাকি কাকে কি বলবে ভেবে পেল না। ঈশান মোটেও সুপারম্যান নয়। আসমান থেকে টপকে পড়া হিরোদের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় বিপদের গন্ধ পেয়ে উড়ে উড়ে সবাইকে বাঁচাতে ক্ষমতা খোদা তাকে দেয়নি। পুলিশ তৎপর আছে জেনে সাহস পেয়েছিল বাড়ি রেখে আসার। তাছাড়া তার বাড়িতে এত সহজে ঢোকার কথা যে সহজে কারো হবে না সেটা সম্পর্কে অবগত সে। তবে সেসব এক বালতি জল ঢালল কেউ। তবে মাথায় ভাঁজ পড়ল আরেক দফা, যখন দ্বিতীয় দফায় অমিত খবর আনলো রাহাত আর রুষা নামে দুজন পাশাপাশি রুমে উঠেছে হোটেল রিভিউটারে। রাহাত? কোন রাহাত? এক নামে অসংখ্য মানুষ হতে পারে, রুষার নামের ক্ষেত্রেও তাই হতে পারে, কিন্তু ধারণা ধোপে টিকল না। রাহাত সম্পর্কে সঠিক না জানলেও রুষা যে আসলে রুস্মিতা মির্জা সেটা জানা গেল জলদি। বিপদ একসাথে সব দিক থেকে এসেই হানা দেয়। ঈশানের আজ কোনোভাবে ঢাকা থেকে যাওয়ার উপায় নেই। নেই মানে নেই। অপরদিকে তার সব শত্রুগুলো গিয়ে উঠেছে তার এই এলাকায়। আশ্চর্যজনক ইনসিডেন্ট। যদিও ইয়াস বা রাহাতের দুজনের কারো সম্পর্কে সঠিক তথ্য এখনও পাওয়া গেল না, কিছুতেই গেল না। তবে জানা গেল রুষা আজকে ফিরছে ঢাকাতে। ইতিমধ্যে হোটেল চেক আউট করে শেয়ারে গাড়িতে ফিরছে। কী কারণে সে সেখানে গিয়েছিল সেটা ঈশানের জানার কথা নয়, জানতেও পারল না। সাজিদ আরেক দফা ঝাড়ি মেরে কড়া গার্ড দিতে বলে পরপর নিয়াজ আর নাঈম দুজনকে এনে রাখলো। এবার কোনো এদিক ওদিক হলে বন্ধুত্ব দফারফা করবে দেওয়ান সাহেব, সেটা বুঝতে বাকি রইল না কারোই। ঈশান কী কারণে ঢাকা গিয়েছে বা ওখানে কী কাজ তার, সেটা বাড়ির কেউ জানে না বলতে গেলে। রাইসুল দেওয়ান গজগজ করছেন যেদিন থেকে ঈশান গেছে। তিতির আর রাহেলা বলে গেছে অফিসের কাজে, কিন্তু আদৌ অফিসের কাজে আপাতত ঢাকায় যাওয়ার প্রয়োজন নেই। ছেলে যাওয়ার পর একদিন রাগে কল করেনি ছেলেকে। ছেলের মতিগতি যে সুবিধার লাগে না একথা সে কাকে বলবে। চন্দ্রকাননের রাতের আহার শেষে সবাই দ্রুত নিজেদের রুমে চলে এসেছে। অফিসের কাজ ছেড়ে আজকে জলদি শেষ হয়েছে। রাইসুল ধারণার সকলে সন্ধ্যার দিকে বাড়ি ফিরছেন। খাবার টেবিলে ঈশানকে নিয়ে কেউ কোনো আলাপই তুলল না রাইসুল দেওয়ানের ভয়ে। এত কিছু মনে না হলেও তিতিরের সত্যি আজ অন্যরকম অশান্তি লাগছে। এখন বড় মামা যে রাগের মাথায় ঈশানকে আদতে তাদের অফিসের কোনো কাজে যায়নি, তাহলে কেন গিয়েছে? তাও এতদিন হয়ে গেল না, আসার নামগন্ধ নাই। কী কারণ থাকতে পারে? তারপর সেদিন রাতের পর কথা হয়নি মানুষটার সাথে। চন্দ্রা দেওয়ান বাড়িতে নেই। বিকেলে তার ননদকে সাথে নিয়ে গেছে তার আশ্রমগুলোতে সময় কাটাতে। বাড়িতে আজকাল বড্ড ফাঁকা ফাঁকা লাগে। রাহেলা দেওয়ান তিন যা সারাদিন কাজে ব্যস্ত থাকলে তিতির বোনেরা সবাই যার যার মতো। বাড়ির পুরুষরা তো কেউ বাড়িতে থাকে না। সামনের সপ্তাহে তিতিরের ভার্সিটি ক্লাস শুরু হবে। মিনু এরই মধ্যে হোস্টেলে ফিরছে। তিতির আজ দুদিন হলো ফিরতে বলছে, কিন্তু তার কী উপায়? ক্লাস শুরু হলেও ঈশান এখন তাকে যেতে দেবে না কিনা এখন সেটা প্রশ্ন। রাত বেশি একটা হয়নি, সবে 9:45। ঈশানের কণ্ঠ শোনার জন্য মরিয়া হয়ে আছে সে। মানুষটার কথা মনে করতে গেলে আজকাল অস্বস্তি লাগে। একা ঘুমোতে ভয় হয় কয়েকদিন ধরে। একা ঘরে ওই রকম দুঃস্বপ্ন দেখে অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় তার। ক্রমাগত প্যানিক হয়, ভয়ে ভয়ে থাকে। আবার কে কল দিল কী করে? তার উপর মরার উপর খাড়া ঘা হিসেবে সেদিন রাহাত। তারপর গতকাল নিশির রুমে এক আগন্তুক নুরিকে নিয়ে নিশি তিতিরের সামনে প্রশ্ন করছিল। নুরি স্পষ্টভাবে না করে দিয়েছে। নিশি নাকি ঘুমের খানিক পরে নিজের ঘরে চলে এসেছিল। রাতে ওষুধ বাদ পড়ে গিয়েছিল, সেটা খেতে এসে নিশি আর ঘরে ফেরা হয়নি। তবে নিশি বা তিতির দুজনে কেউই সত্যি বলতে বিশ্বাস করতে পারেনি নুরির কথা। তার ঘুরে ফিরে সেই একই কারণে মেয়েটাকে জোর দিয়ে জিজ্ঞাসা করতে পারছে না। ঋতু বারবার বলে দিচ্ছে এরকম সুইসাইড অ্যাটেম্প করতে যাওয়া পেশেন্টের জন্য এটা কঠিনভাবে নিষেধ। গ্লোক 17। নিস্তব্ধ রাত্রিতে শান্তিতে নিজেদের ঘরে আশ্রয় নেওয়া শান্তিপ্রিয় পাখিগুলো ডানা ঝাপটা দিয়ে উড়ে গেল এদিক ওদিক। অদূরে ঝিমোতে থাকা নেড়ি কুত্তাগুলো ঘেউ ঘেউ করে ছুটল এলোমেলোভাবে। এতক্ষণ ঝিঝি পোকার আওয়াজ ছাড়া আর কিছুই কানে এলো না। হরেক রকম ধরনের পশু পাখির ডাক, তীব্র প্রতিবাদ শুনতে পাওয়া গেল। গা হিম করা পরিবেশ একেবারে। অমিত দৃঢ় পায়ে এগিয়ে এসে দাঁড়ালো ঈশানের সামনে। সামনে বালির উপর রক্তিম তরলে মাখামাখি হয়েছে একটা মানব শরীর। অমিত স্পষ্ট করে বলল, কোথায় ফেলবো? নিজের হাতে এতক্ষণে থাকা প্যান্টের পিছনে আলগোছে ঘটল। সামনে নোংরা শরীর একটা। নাক ছিটকেল ঈশান।
অতি সুদর্শন, ফর্সা মুখটা ঘামে ভিজে লাল হয়ে গেছে। বিরক্ত গলায় বলল, এটাকে সদরঘাটে রেখে আয়। ঈশানের কথায় অমিত সহ আরও কয়েকজন মিলে থাকা বডিটা গাড়িতে তুলল। ঈশান অমিতকে লক্ষ্য করে বলল, এখানকারটা একটা ঝামেলা মিটল, কাল বাড়ি ফিরব। ওটাকে ফেলে এসো জলদি, আর বাকিটা সামলে নেব। অমিত বিনয়ের সাথে মাথা নাড়ল। এক প্রকার ছুটে এসে একটা পানির বোতল নিয়ে ঈশানের মুখে রক্তে ছিটে এসে লেগেছে। ঈশান নিজের 2 হাত আর মুখ ধুয়ে নিল। অমিত ইশারা করল লাশের একটা ব্যবস্থা করতে। সে হোটেলে ফিরবে। লম্বা শাওয়ার নিয়ে এসে ঈশান যখন বিছানায় মাথা ঠেকালো, ঘড়ি কাঁটা তখন রাত 2:30 ছুঁইছে। রুষা ঢাকা ফিরছে। সে আদতে ঈশানের সাথে দেখা করতে গিয়েছিল ওখানে। ঈশান তবে ঈশানের সেটা মোটেও বিশ্বাসযোগ্য হয়নি। শুধু প্রেমের টানে তার সাথে দেখা করতে গেছে সে, তা আবার একদম ঈদের দিনে। তা হয় না, হতেও পারে না। রাহাতের খবর পেয়েছে। বিস্তারিত না জানলে জানতে পেরেছে যে বেচারা চেক আউট করে ঢাকার ট্রেন ধরছে আজ সন্ধ্যা রাতে। ঈশান দীর্ঘশ্বাস ফেলল। এটা যদি সেই রাহাত হয় তাহলে তো তিতিরের জন্য গিয়েছিল। সে তো ছিল ওখানে। তিতির কি তাহলে আবার দেখা করেছিল, আবার স্পর্শ করেছিল ওই ছেলেটাকে? গা রিরি উঠল ঈশানের। রাহাতের খোঁজ নিতে লোক ঠিক করেছে। এতদিন একতরফা প্রেমিক হিসেবে মায়াদয়া করে হলেও সেরকম চোখে চোখে রাখার প্রয়োজন বোধ করেনি। কিন্তু আজকে ওটা যদি তিতিরের সেই রাহাত হয়, তাহলে এবার একটা ব্যবস্থা তো করতে হবে। ভেজা স্যাঁতস্যাঁতে চুলগুলো স্যাঁতস্যাঁতে লাগছে। ভেজা চুলে শোয়া একদম পছন্দ নয়, কিন্তু শরীরটা বড্ড ক্লান্ত, মাথা যন্ত্রণা করছে, বসে থাকতে একদম ইচ্ছে করছে না। হেয়ার ড্রায়ার পাবে কোথায় এখন? আর মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য বউটাকে কোথায় পাবে? সুটকেস সব গোছালো, কালই ফিরতে হবে। তবে সকালে ফিরতে পারবে না। এদিকে আরও কিছু কাজ রয়ে গেছে, সেটা শেষ করে রাতের ফ্লাইট ধরবে। এত ঘন্টা ড্রাইভ করা আর মোটেই ধৈর্য হলো না। ফুল এসি, ফ্যান দুটো চালিয়ে অস্থির, আশ্চর্যজনকভাবে অস্থির লাগছে ঈশানের। তেষ্টা পাচ্ছে ভীষণ। সিগারেটের সাথে সাথে আরেকটা জিনিস, তিতিরকে কাছে পাওয়ার তেষ্টা। ব্যস্ত হাতে সময় দেখল, বেশ রাত। তিতির এত রাত মোটেও জেগে থাকে না কখনো। রোজেই কাজ শেষ করে ফিরতে ফিরতে এত রাত হয়। মেয়েটার শান্তির ঘুমটা নষ্ট করতে মনটা সায় দেয় না। তবে আজ একদম কিছু বুঝতে ইচ্ছে হলো না। নিজেকেও কতবার বোঝালো কাল তো বাড়ি যাচ্ছে, সামনাসামনি শুয়ে দেখে তারপর তৃষ্ণা মেটাবে। কিন্তু বেহায় বেপরোয়া মন উথাল পাতাল করছে। উদাম বলিষ্ঠ বিছানা শরীরে বিছানার এপাশ ওপাশ করলো। শেষমেশ মনের আবদার মিটল। ফোন করলো তিতিরকে। তিতি সত্যি ঘুমিমগ্ন। ঈশানের নাম ডায়াল এসে ঘুমিয়ে পড়ছে। কল করবে কি না ভাবতে ভাবতে আরেকে ভাইব্রেট করে রাখা ফোনটা হাতের কাছে কেঁপে উঠতে বড্ড অনিচ্ছায় চোখ মেলে তাকালো তিতির। তবে ঘুমে বিভোর হয়ে চোখ জোড়া খুলল না। ওভাবে ঘুমের ঘোরে ফোনটা রিসিভ করলো। ঘুমোতে করলো ঈশান মুখ খুলছিল রিসিভ হওয়া মাত্র হ্যালো বলবে বলে, তবে সেটা সম্ভব হলো না। মুখ দিয়ে কথা তো বের হলো না, বরং উল্টো হলো। অস্থির হয়ে থাকা মনটা শরীর জ্বালা দিয়ে ঘাম ছাড়ার মতো অবস্থা। খেয়াল করলো শরীর বিদ্রোহ বেড়ে গেল তিতিরের এক উত্তরে। ঘুমন্ত তিতিরের গলার স্বর মরে যায় ঈশান। শ্বাস নিতে পারছে না। এখন এমনিতে মেয়েটাকে মিস করছে, তার উপর এমন কণ্ঠ। অশান্তি শুরু হলো। তিতিরের ঘন ঘন নিঃশ্বাস শুনতে পাওয়া যাচ্ছে। মেয়েটা যে গভীর ঘুমে সেটা বুঝতে সময় লাগলো না ঈশানের। বিছানা থেকে উঠে বসলো। এসির পাওয়ার আরও কমাতে বাটন চাপলো। একদম ফুল ঠান্ডা গোটা ঘর, অথচ ঈশানের গরম লাগছে। ঈশান ঢোক গিলে ভাঙা ভাঙা ডাকলো তিতিরকে। তিতির শুনছিস? বলুন। বিরক্ত করলাম কি? এক ঝটকায় ফোন চোখ মেলে তিতির। কান ছেঁটে রাখা আনলো মুখের সামনে। স্ক্রিনে জ্বলজ্বল করছে কাঙ্ক্ষিত নামটি। কলটা কে করেছে? চোখ ডলে দেখলো, না, তার চাপ লেগে যায়নি। ঈশান করছে নিভু নিভু চোখে। ঘুমের পলকে এক নিমিষে লাফিয়ে উঠে বিছানায় বসলো, গলা পরিষ্কার করলো, ফোনটা কানে নিয়ে আবার উত্তর দিল। ঈশান ভাই। ওর মুখে ভাই ডাক শুনে রাগ হলো না এই মুহূর্তে, হাসি পেলে কেন জানি। মেয়েটার বা কী দোষ? স্বামী স্ত্রীর মতো সময় কাটালো ওরা কখন? কাটালে তো স্বামী কি সেটা বুঝবে। কপালে ঘামটুকু হাতের উল্টো পিঠ দিয়ে মুছে শটাঙ্গে শুয়ে পড়লো বিছানায়। নরম কণ্ঠে বলল, বিরক্ত করলাম? তিতির ব্যস্ত কণ্ঠে উত্তর দিল, না তো। ঘুমের মানুষ টেনে তুললাম, বিরক্ত করা হলো না? তিতির এদিকে ঠোঁট কামড়ে বসে আছে, হাঁটু ভাঁজ করে মুখ ঠেকেছে সেটায়। খোলা চুলগুলো ছড়িয়েছে পিঠের উপর এলোমেলো। ফোনটা শক্ত করে
কানে চেপে মিটমিটি খোলা চুলগুলো ছড়িয়ে আছে পিঠের উপর এলোমেলো। ফোনটা শক্ত করে কানে চেপে মিটিমিটি হেসে বলল, আমি তো ঘুমাইনি, আপনি ঘুমাননি। ওখানে গিয়ে তো ভুলেই বসেছেন ঘরবাড়ি। ঈশান হাসল নিঃশব্দে ঠোঁট টিপে। তখন স্পষ্ট টের পেল ঘুমে কাদা হয়ে থাকা মেয়েটাকে, অথচ সে নাকি ঘুমায়নি। শীতল কণ্ঠে জিজ্ঞাসা করলো, বাড়িঘর ভুলে গেছি প্রায়। তা তুই ঘুমাসনি কেন এখনো? রাত বেরোতে ফোন দিয়ে বিরক্ত করছিস? তিতির চমকে কান থেকে ফোনটা সরিয়ে সেটার দিকে দৃষ্টি আরেক দফা। কলটা আদতে ঈশান তো করেছে? ওটাই তো ঈশান করেছে। লোকটা বাজে কথা বলা ওস্তাদ। তিতির এপাশে মুখ বাঁকালো। অভিনয়টা কবে থেকে রপ্ত করছেন? কলটা তো কে করেছে, আপনি নাকি আমি? এপাশে ঈশানের লম্বা লম্বা শ্বাস টানতে শোনা গেল। তিতির চোখ বুজে রইল। ঈশান সময় নিয়ে হাসকি স্বরে উত্তর দিল, যা তুই। তাই আমি, আমরা আলাদা? হুট করে ঈশানে এমন গভীর কথার পরিপ্রেক্ষিতে থাকায় তিতির, ঈশান কি বলল এটা? সে আর ঈশান এক বুঝি? অশান্ত বুকটা আরও অশান্ত হলো। মানুষটাকে এক নজর দেখার তীব্র পিপাসা। তাই তো, একই তো তারা দুজন। কিন্তু ঈশানের মুখে এহেন স্বীকারোক্তি, শিহরণ জাগে সর্বঙ্গে। পায়ের তলা শিরশির করে ওঠে। কী বলবো টের পায় না। খেয়েছেন? হুম। আমাকে জিজ্ঞাসা করলেন না? না। কেন? কি লাভ জিজ্ঞাসা করে? জিজ্ঞাসা করার কী আছে? নিশ্চয়ই খেয়েছিস। কথাটা বলে ফিচেল হাসলো। মেয়েটা রাগ করবে নিশ্চয়ই। তিতির বিরক্ত হলো। মুখের কথায় তো একটু জিজ্ঞাসা করা যায়, তা নয়। তবে রাগলো না। কাঁধের উপরে সে চুলগুলো পিছনে ঠেকালো। আজ নানু কি বলছিল জানেন? কি? তিতিরের কণ্ঠ আচমকা খাদে নামলো। মিহি গলা বলল, আপনি এত দিন হলো দূরে গিয়েছেন, বাড়িঘর সব ছেড়ে। কারো খোঁজ খবর নেন না সেভাবে। তাই বলে স্বামী নাকি চোখে চোখে রাখার জিনিস। আপনাকে যেন দ্রুত বাড়ি ফিরে আসতে বলি, এনে আঁচলে বেঁধে বলি। স্বামীকে আঁচলে বেঁধে রাখতে হয়, নিজের কথা শোনাতে বাধ্য করা হয়। ঠোঁট কামড়ে হাসল ঈশান। আর কিছু শেখায়নি তোর নানু? শেখালো তো অনেক কিছু। ফলাফল জিরো। কী লাভ? সেই তো বিয়ের 2 মাসে উপোস ভাঙতে দিলি না স্বামীকে। উপোসের কথাটা হুট করে বোধগম্য হলো না তিতিরের। ফর করে জিজ্ঞাসা করলো, কিসের উপোস? ঈশান দীর্ঘশ্বাস পেল। চিবিয়ে চিবিয়ে বলল, স্বামী আরও অনেক কিছু করার জিনিস। স্বামীকে ওরকম নিজের আঁচলে বাঁধাবাঁধি না করে নিজের বেঁধে স্বামীর কাছে সঁপে দেওয়া। স্বামীকে এত চোখে চোখে না রেখে তাকে কাছে টেনে বুকের উপর রাখা যায়। আরও অনেক কিছু করার জিনিস স্বামীর। সে তো আর বালাই নেই। এসেছে আঁচলে বাঁধতে। অত্যাচারী নারী কোথাকার। ইতি রেজার লজ্জা পেয়ে শব্দ করে হেসে ফেলল। ঈশান আফসোস করা ভঙ্গিতে আকাশ পাতাল এক করে হাসি পেল তার। ঈশান রাগ গলে জল হয়ে গেল মুহূর্তে। তরঙ্গের মতো সুমধুর ধ্বনি এসে কানে বাজছে। তিতিরকে দেখার জন্য তৃষ্ণায় ছটফট করছে বুকটা। তবে দেখলে আর এক ধপ লোভ জাগবে, ছুঁয়ে দিতে ইচ্ছে করবে। ওই ঘুম ঘুম ফোলা মুখটা দেখলে যেটুকু অস্থিরতা কমেছিল সেটা মাথা ছাড়া দিয়ে উঠবে আবার। তিতির হাসি থামিয়ে কথা ঘোরাতে চাইল, ফিরবেন কবে? ঈশান কপালে এসে থাকা আধ ভেজা চুলগুলো আঙুলের সাহায্যে ব্যাক ব্রাশ করে পিছনে দিল। চোখ বুজে রইল। মৃদু শ্বাস প্রশ্বাসের শব্দ আসছে ফোনের ওপাশ থেকে। কবে ফিরবেন? কালই তো ফিরবে। উত্তরটা কে দেবে? এমন সময় কিছু একটা মনে হতে হতে তড়িৎ করে চোখ মেলো। খসখসে গলা শুধরো, গতকাল কত তারিখ ছিল তোর? গত পরশু পিরিয়ডের ডেট ছিল না? তিতির লজ্জায় লাল হয়ে গেল। ঈশানের ডেট হিসেবে করে রেখেছে মানে? সেটা আবার এমন ঘটা করে জিজ্ঞেস করবে লোকটা? তিতির জবাব না পেয়ে বিরক্ত হলো। কি বললাম আমি? তিতির তেতে বলল, কি বলছেন? ডেট ছিল তো। ছিল তো। আর ইউ ইন পিরিয়ড রাইট নাও? তিতির ইতস্তত করলো লজ্জায়। তবে আবার ঈশানের ধমকে জবাব দিল সাথে সাথে, হুম। আঙুলে কপাল চেপে ধরল ঈশান। দুঃখ এই জীবনে শেষ হবে না তার, কখনো শেষ হবে না। খোদা তার কপালে সন্ন্যাসী জীবন রেখে দিয়েছে। তার দিদা জোর করে বিয়ে দিয়ে যে প্ল্যানে গড়বড় ফেলে দিয়েছে। জোর করে বিয়ে দিলেও কি হবে? সন্ন্যাস ভাগ্য পিছু ছাড়ছে না। এই জীবন ছাড়বে বলে তো মনে হয় না। কাল বাড়ি ফিরে যাবে। গিয়ে তো অন্তত বউটাকে কাছে টানার ভাগ্য তার হওয়া উচিত। খোদা তো তার উপর এতটুকু দয়ামায়া করা উচিত। তা নয়। তিতির ঈশানকে এতক্ষণ চুপ থাকতে দেখে মিনমিন করে বলে, কী হলো, চুপ করে আছেন কেন? গরম তেলে পানি পড়লে যেন ছ্যাঁত করে। ঈশান মেজাজ এখন তেমনই হলো। তেতে ওটা কণ্ঠে চিবিয়ে বলল, আবার অত্যাচার করার স্বাদ জেগেছে? কাল বাড়ি ফিরতাম, প্ল্যান ক্যান্সেল। 7 দিন বাড়ি যাব না। কেন? আবার জিজ্ঞাসা করেছে, কেন?
গাধা নারী আর অত্যাচার নারী তুই একটা। তোর এখানে কি দোষ থাকতে পারে? আজব মানুষ একটা। ঈশানকে কিছু জিজ্ঞাসা করার আগে আবার ধমকে উঠল ঈশান। ঘুমা আর ঘুমাতে দে। কী করলাম? তুই কি করলি? আমার যা সর্বনাশ করার তা তো তুই করলি, করে যাচ্ছিস। অথচ তোর সর্বনাশটা এ জন্মে করে উঠতে পারবো বলে মনে হয় না। ঈশানের কথায় খিলখিল করে হাসতে হলো তিথিকে। তা তা তো করলো না, আবার রেগে যাবে লোকটা। মুখে ওড়না চেপে দিয়ে আটকালো হাসিটা। সাজের মায়া পর্ব 22।